তাহলে আজকের ক্লাসটা শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়্যারলেস অপারেটরের এক্সামের পরীক্ষার থার্ড ইউনিট কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার। কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের একদম শুরুতেই ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে জানতে চেয়েছে, ফ্লো অফ ইলেকট্রিক চার্জ ইন এ মেটালিক কন্ডাক্টর, চার্জ কিভাবে ধাতুর মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটা, ওহমস ল, এগুলো বলেছে, কিন্তু কোথাও পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য সম্পর্কে বলা নেই। তো আমি ধরে নিচ্ছি যে এই টপিকগুলো, প্রথমের যে দুটো টপিক তার মধ্যে বিভব প্রভেদটা বলে তবে গিয়ে কারেন্ট রিলেটেড আলোচনাগুলো সম্পর্কে জানাতে বলছে। তো সেই হিসাবে আমি শুরু করছি। একদম বেসিক একটা জায়গা থেকে বলবো। ধরো এরকম একটা ট্যাঙ্ক তোমার বাড়িতে আছে, জলের ট্যাঙ্ক। এই জলের ট্যাঙ্কটার মধ্যে এই হাইট পর্যন্ত জল আছে। তাহলে এই জলের মধ্যে কি জিনিস থাকবে? গতদিন মেকানিক্যাল চ্যাপ্টারটা যখন পড়াচ্ছিলাম তখন তোমরা এই ব্যাপারটা শিখেছিলে। এই জলের মধ্যে কি স্টোর থাকবে? এনার্জি। কি এনার্জি? স্থিতিশক্তি। স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। তো এবার আরেকটা আমি ড্রাম নিলাম, যে ড্রামটার মধ্যেও জল আছে। দুটো ড্রামই একই রকমের, শেপটা একই রকমের, বাট জল এখানে পাশেরটার তুলনায় কম আছে। তাহলে এখানেও কিছু পরিমাণ স্থিতিশক্তি আছে এবং সেই শক্তিটা পাশেরটার তুলনায় কম হবে, তাই তো? দেখে তো বোঝাই যাচ্ছে। তাহলে এইখানে স্থিতিশক্তি যদি U1 বলি, এইখানে যদি U2 বলি, তাহলে অফকোর্স U1 ইজ গ্রেটার দ্যান U2। এবার এই দুটো ডিফারেন্ট শক্তির দুটো ড্রামের জল আছে, তাদেরকে আমি একটা পাইপ লাইন দিয়ে যদি জয়েন করে দিই, এরকম একটা পাইপ লাইন দিয়ে জয়েন করলাম, জল প্রভাবিত হবে অবশ্যই বেশি স্থিতিশক্তি যার আছে তার থেকে কম স্থিতিশক্তি যার তার দিকে। তাহলে এই পাইপ লাইনের মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে উচ্চ শক্তিযুক্ত অঞ্চল থেকে নিম্ন শক্তির অঞ্চলের দিকে। এখানে প্রবাহিত হচ্ছে কে? জল। তাহলে এটাকে বলা হবে কারেন্ট অফ ওয়াটার। কারেন্ট কথাটার অর্থ হলো ফ্লো বা প্রবাহ। ইলেকট্রিক কথাটার অর্থ হলো চার্জ। ইলেকট্রিক চার্জ মানে ইলেকট্রন রিলেটেড একটা চার্জের কথা। কারেন্ট মানে ফ্লোকে বোঝাচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে ওয়াটার কারেন্ট। তাহলে এই ওয়াটার কারেন্টটা প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে কোন দিকে? হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে। ব্যাপারটা বোঝা গেল জলের ক্ষেত্রে? তো এখন এই হাইটটা যদি উল্টো হতো, মানে এই দিকের হাইটটা বেশি হলো আর এই দিকের হাইটটা কম হলো, তাহলে জলটা কোন দিকে প্রবাহিত হবে? তাহলে অফকোর্স বুঝতে পারছি এক্ষেত্রে আগের উল্টো দিকে প্রবাহিত হতো। কেন? তাহলে এই জলের প্রবাহ নির্ভর করছে এনার্জির ডিফারেন্সের ওপর। কোন জায়গায় বেশি পরিমাণে শক্তি আছে বা কোন জায়গায় বেশি পরিমাণে যে বস্তুটা প্রবাহিত হচ্ছে সেটা আছে, তার উপর ডিপেন্ড করে প্রবাহ ব্যাপারটা ঘটছে। তাহলে এই যে জলের জন্য আমরা ব্যাপারটাকে বুঝলাম, আমি যদি এই ব্যাপারটাই কারেন্টের জন্য বলি, তো ধরলাম এরকম একটা পাইপ লাইন, কিন্তু এটা জলের পাইপ লাইন নয়, এটা একটা ধাতু, এবং এই ধাতুর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং কারেন্টটা বাঁ দিক থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে তোমরা একদম সহজেই কি বলতে পারো যে কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছে সেটার পেছনে দায়ী কে? কি বলতে পারো একদম তাড়াতাড়ি যদি বলার চেষ্টা করো কেউ? তাহলে এই বাঁ দিকটা, হ্যাঁ বাঁ দিকটা কি? তার মানে অবশ্যই এই তারের দু প্রান্তের মধ্যে একটা শক্তির পার্থক্য আছে এবং বাঁ দিকের শক্তি ডান দিকের তুলনায় বেশি। তার মানে এই জায়গায় শক্তি এই জায়গার শক্তির তুলনায় বেশি, বড়, তার জন্য কারেন্টটা এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। তো এই জায়গাটাকে বলা হয় উচ্চ বিভবের অঞ্চল, উচ্চ বিভবযুক্ত অঞ্চল, এবং এই জায়গাটাকে বলা হয় নিম্ন বিভবের অঞ্চল। এবার এই উচ্চ বিভব নিম্ন বিভব কথাটার অর্থ কি এটা একটু বুঝতে হবে। বিভব ব্যাপারটা কি? উচ্চ বিভব কথাটার অর্থ হলো এখানে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ আছে, আর নিম্ন বিভব মানে এখানে
এই বাঁ দিকের তুলনায় কম পজিটিভ চার্জ আছে, বা আমি এভাবেও বলতে পারি বাঁ দিকে যা আছে আছে, ডান দিকে নেগেটিভ চার্জ আছে। এবার পজিটিভ চার্জ থাকলে সেটাকে উচ্চ বিভব বলে কেন, আর নেগেটিভ চার্জ থাকলে তাকে নিম্ন বিভব বলে কেন? হ্যাঁ বলো। আচ্ছা, উচ্চ বিভব বলে পজিটিভ চার্জের অঞ্চলটাকে কেন বলে সেটা যদি দেখি, তো ধরলাম এরকম একটা পজিটিভ চার্জ কোনো একটা জায়গায় আছে, এইটুকুনি জায়গার থেকে একটু বাইরে বেরিয়ে এসে বলছি, একটা পজিটিভ চার্জ কোনো একটা জায়গায় আছে, তাহলে এই পজিটিভ চার্জের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্র মানে কি? এমন একটা অঞ্চল যার মধ্যে অন্য কোনো পজিটিভ চার্জ আসলে তাকে বিকর্ষণ বল প্রয়োগ করে বাধা দেবে আসতে, তাই তো? তো ধরলাম এই পজিটিভ চার্জটা এখানে আছে এবং তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এবং এই ক্ষেত্রের মধ্যে অন্য কোনো পজিটিভ চার্জকে আনার চেষ্টা করছি আমি। তাহলে এই পজিটিভ চার্জ ওই পজিটিভ চার্জকে বিকর্ষণ বল প্রয়োগ করবে, করে বাধা দেবে। এবার তাহলে এই পজিটিভ চার্জকে যদি তা সত্ত্বেও বিকর্ষণ বলের ক্রিয়ার সত্ত্বেও আমি ভেতরে আনতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে কাজ করতে হবে, আমাকে শক্তি ব্যয় করতে হবে, এবং এই শক্তি ব্যয় করলে সেই শক্তিটা যাবে কোথায়? ওই পজিটিভ চার্জের মধ্যে এসে পৌঁছাবে। তাহলে বোঝা যাচ্ছে যে যখন একটা পজিটিভ চার্জকে অন্য একটা পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করানো হয়, তখন বাইরে থেকে লোকের হেল্প লাগে, এবং তাই ওভারঅল এই চার্জের মধ্যে শক্তি বেড়ে যায়। এবং সেই শক্তির পরিমাণ কত হয় একটু যদি দেখে নাও, এটা মনে রাখতে হবে না, 1/4πε0, এই চার্জের পরিমাণ বললাম Q1, এই চার্জের পরিমাণ বললাম Q2, তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই R হয়, এটা হয় শক্তির পরিমাণ। এবার যদি এই Q2 চার্জটা একক হতো, 1 হতো, তাহলে এই পয়েন্টে ওই শক্তিটাকেই বলা হতো বিভব। তার মানে ভোল্টেজ ভি কি হতো? মানে বাইরে থেকে একটি একক ধনাত্মক আধানকে কোনো একটা অন্য আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় বা যে পরিমাণ শক্তি জমে, সেটা কি 1/4πε0 Q1, Q2টার জায়গায় 1 লিখলাম ডিভাইডেড বাই আর। আচ্ছা, ব্যাপারটা আমি এই কারণে বলছি, এই ফর্মুলা মনে রাখতে বলছি না, কিন্তু একটা জিনিস দেখো, এই ব্যাপারটা যেহেতু সবকটা পজিটিভ চার্জ রিলেটেড হচ্ছে, তাই এইখানে যে বিভবটা হলো সেই বিভবটাকে পজিটিভ দিয়ে লেখা হলো। ঠিক একই রকমভাবে যদি আমি এটা নেগেটিভ চার্জের জন্য করতাম, তাহলে যে পোটেনশিয়ালটা লিখতাম সেটা নেগেটিভ দিয়ে লিখতাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোনো জায়গায় যখন পজিটিভ চার্জ এসে জমে, অনেকগুলো পজিটিভ চার্জ এক জায়গায় এসে জমে, এখানে যেমন হয়েছে অনেকগুলো পজিটিভ চার্জ এসে জমেছে, তার মানে কি এখানে প্রচুর পরিমাণে পজিটিভ বিভব তৈরি হয়েছে, উচ্চ বিভব তৈরি হয়েছে। সেটাকে আমি লিখলাম ধরো +10 ভোল্ট লিখলাম। হ্যাঁ তুহিন কি বলছো বলো? স্যার বিভবের ব্যাপারটা একটু বুঝিলেন না, মানে বুঝলাম না। বিভব মানে হচ্ছে প্রতি একক আধানকে, এখানে যেমন এটা দেখো, প্রতি একক ধনাত্মক আধানকে কোনো অপর একটা আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে এনে প্রবেশ করালে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ শক্তি জমে, তাকে বলা হয় ওই বিন্দুতে, এই বিন্দুতে বিভব। এটাকে বলা হয় এই বিন্দুর তড়িৎ বিভব। ব্যাপারটা বোঝা গেল? ঠিক একই রকমভাবে আমি যদি নেগেটিভ চার্জের জন্য করতাম, দেখো এখানটায় পজিটিভ না থেকে ধরলাম এখানে নেগেটিভ চার্জ আছে এবং সেটারও মান Q1, তাহলে এই Q2 আধানকে যদি আনতাম তাহলে তার জন্য শক্তি হতো এটা, কিন্তু প্লাস দিয়ে হতো না, তখন মাইনাস দিয়ে লিখতাম, -1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর। যদি আবার Q2-র বদলে একক ধনাত্মক আধান আনতাম, তাহলে এখানে মাইনাস চার্জ আছে ভেতরে, বাট এখানে ধনাত্মক আধান আনছি, তাহলে তুমি একটু ভেবে বলো নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে কি করে? আকর্ষণ করে না বিকর্ষণ করে? আকর্ষণ করে। যদি আকর্ষণ করে তাহলে কি কোনো বাইরের লোকের হেল্প লাগবে? না, কোনো হেল্প লাগবে না। এমনি এমনি এই পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জের আকর্ষণে ভেতরে প্রবেশ করবে। তাহলে যদি এমনি এমনি কোনো লোক বা কোনো বস্তু নিজের থেকে কাজ করে, তাহলে তার শক্তি কি হয়?
কমে যায়, তার জন্য নেগেটিভ হয়েছে, তাই শক্তি কমে গেছে। তাহলে বুঝতে পারছো যে বাইরের এই চার্জটাকে পজিটিভ যদি রাখি এবং ভেতরের চার্জটাও যদি পজিটিভ থাকে তাহলে শক্তি বেড়ে যায়। কিন্তু ভেতরের চার্জটা নেগেটিভ, বাইরের চার্জটা পজিটিভ হলে এই পজিটিভ চার্জটাকে আনতে হলে সেখানে আবার শক্তি ড্রপ করে যায়। তাহলে কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ জমা হয়েছে, তার মানে ওখানে কি ওভারঅল শক্তিটা কমে গেছে, মানে ওখানে বিভবটা কমে গেছে। বিভবের ফর্মুলা তখন এটা, বোঝা গেল? এবার বুঝতে পেরেছো তুহিন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি এই জায়গাটায় প্রচুর পরিমাণে পজিটিভ চার্জকে জমিয়েছি। কি করে জমিয়েছি? একটা একটা করে পজিটিভ চার্জকে বাইরে থেকে এনে 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 জমিয়েছি। তাহলে অনেকগুলো পজিটিভ চার্জ যখনই জমেছে তাহলে প্লাস সামথিং একটা ভোল্টেজ হবে, যেটা আমি ধরলাম +10 ভোল্ট হয়েছে। ঠিক একই রকমভাবে এখানে অনেকগুলো নেগেটিভ চার্জ এসে জমেছে, তার মানে এটা সামথিং মাইনাস দিয়ে হবে, ধরলাম এখানে -10 ভোল্ট হয়েছে। তাহলে এইটাকে বলবো আমরা উচ্চ বিভব, এটাকে বলবো এবং আমরা নিম্ন বিভব, এবং কারেন্ট যাবে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। বিভব ব্যাপারটা বোঝা গেল? এটা বোঝানোর দরকার ছিল, বুঝতে পারলে তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমি বলবো যে বিভব পার্থক্য কি জিনিস। দেখো, তো আমি এটা দেখালাম যে এটা হচ্ছে উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তাহলে বিভব পার্থক্য মানে এই দু জায়গার মধ্যে, দু এন্ডের মধ্যে কি পরিমাণ ভোল্টেজের ডিফারেন্স আছে। তাহলে বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য মানে দুটো এন্ডের মধ্যেকার ভোল্টেজ ডিফারেন্স। তো কত পার্থক্য? তুমি এখানে কত বিয়োগ করলে কত হবে বলো তো? 10 ভোল্ট মাইনাস 10 ভোল্ট, তাহলে কত পার্থক্য হলো? 20 ভোল্ট। আচ্ছা, যদি আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, আমি যদি বলি এটা হচ্ছে 0 ভোল্ট, মানে এখানে কোনো নেগেটিভ চার্জ জমা হয়নি, শুধু এখানে পজিটিভ চার্জই আছে। তাহলে সেক্ষেত্রে বিভব পার্থক্য হতো কত? 10 ভোল্ট, শুধুমাত্র 10 ভোল্ট হতো। কিন্তু এখানে তো নেগেটিভ চার্জ ধরে নিয়েছি, তার জন্য এখানে আমি 0 ভোল্ট না লিখে -10 ভোল্ট লিখেছিলাম, তাই বিভব পার্থক্য 20 ভোল্ট হয়ে গেল। তো তোমরা বাজার থেকে যে ব্যাটারি কেনো, সেই ব্যাটারির মধ্যে কেমিক্যাল রিয়াকশান হয়, রাসায়নিক বিক্রিয়া হয়। কেন হয়? কারণ এর মধ্যে অনেকগুলো মেটেরিয়াল থাকে। সেই আচ্ছা, কি কি থাকে মেটেরিয়াল সেগুলো আমার জানার দরকার নেই, কেমিস্ট্রির পার্ট। কিন্তু এর মধ্যে একটা রিয়াকশান হয় যার নাম হচ্ছে রেডক্স। রেডক্স কথাটার অর্থ হচ্ছে রিডাকশন অ্যান্ড অক্সিডেশন। রিডাকশন মানে হচ্ছে বিজারণ, অক্সিডেশন মানে জারণ। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া ঘটার ফলে ক্যাথোড বলে একটা জায়গা আছে। ক্যাথোড এই জায়গাটাকে বলে, যেখানটা প্লেন সেই জায়গাটাকে বলে ক্যাথোড। ক্যাথোড এই জায়গায় প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ এসে জমা হয়। তো ধরলাম এখানে 5টা নেগেটিভ চার্জ জমা হয়েছে, ঠিক সাথে সাথে এইখানে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ এসে জমা হবে এবং এটাকে বলা হবে অ্যানোড। বোঝা গেল? তাহলে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে একটা চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে কিছু পরিমাণ পজিটিভ কিছু পরিমাণ নেগেটিভ জমলো। তার মানে ঘুরিয়ে কি বললাম আমি? এখানে উচ্চ বিভবের সৃষ্টি হলো, এখানটায় নিম্ন বিভবের সৃষ্টি হলো। ক্লিয়ার? এবার ধরো এই ব্যাটারিটাকে যদি আমি ওই তারের দুপ্রান্তে যুক্ত করি, তাহলে এইখানে যে ছবিটা আমি এঁকেছি সেই ছবিটাকেই তো বোঝাবে। তো চলো আমি সেটা এবার দেখি। তাহলে এরকম একটা তার নিলাম, সেই তারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না। এবার কি করলাম না, এই তারের দু প্রান্তে, আমি তারটাকে একটু বেঁকিয়ে আঁকি তাহলে বুঝতে পারবে ভালো করে। তারটাকে এরম ভাবে আঁকছি, এরকম ভাবে, এবং তারের দু প্রান্তে আমি ব্যাটারি একটা যুক্ত করেছি। তাহলে এই ব্যাটারির এটা এবং এরম ভাবে। তাহলে ব্যাটারির এই পার্টটা পজিটিভ, এই পার্টটা নেগেটিভ। তার মানে এই জায়গাটা উচ্চ বিভব, এই জায়গাটা নিম্ন বিভব। ঠিক আছে? এবং যতটাই উচ্চ বিভব ঠিক ততটাই নিম্ন বিভব। মানে এটা যদি +5 হয়, এটা যদি -5 হবে,
এবং তাহলে এদের মধ্যেকার ভোল্টেজ ডিফারেন্স হয়ে যাবে কত? 10 ভোল্ট। কিন্তু তুমি বাজার থেকে একটা কিনে আনলে ব্যাটারি, যেটার গায়ে 1.5 ভোল্ট লেখা আছে। আমরা জানি পেন্সিল ব্যাটারি পাওয়া যায় বাজারে, 1.5 ভোল্ট তার গায়ে লেখা থাকে। তো এই 1.5 ভোল্ট মানে হচ্ছে এই এন্ড আর এই এন্ডের মধ্যেকার পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য, সেটা 1.5 ভোল্ট। তার মানে এখানটায় প্লাস 0.75 ভোল্ট আছে, এখানটায় মাইনাস 0.75 ভোল্ট আছে, এটা আমরা বলতে পারি। তাহলে এদের যোগফল 1.5 ভোল্ট হয়। ক্লিয়ার? বা কোনো একটা ছেলে এটাকে এইভাবেও বলতে পারে, বললেও মানে এইভাবে বললেও ভুল হবে না। সেটা হলো এই জায়গায় 1.5 ভোল্ট আছে, প্লাস 1.5 ভোল্ট আছে, আর এখানে 0 আছে। যদিও সে ঠিক বলছে না, কারণ এখানে যতগুলো প্লাস হবে এখানে ততগুলোই মাইনাস হবে, তাই অ্যাকচুয়ালি এটাই হয়। কিন্তু যদি এটাও বলে এই এনটা 1.5 ভোল্ট, এই এনটা 0, তাহলেও সে কিছু ভুল বলল না, কারণ বিয়োগ করলে এখনো 1.5 ভোল্টই আমরা পাবো ম্যাথামেটিক্যালি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যদি বিভব পার্থক্য থাকে, তাহলে এই তারের মধ্যে দিয়ে কি হবে? তোমরাই বলো, তারের মধ্যে দিয়ে কি হবে? কারেন্ট ফ্লো করবে, তড়িৎ প্রবাহ হবে। কোথা থেকে কোন দিকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবার এই তড়িৎ প্রবাহ মানে কি? কি প্রবাহ হচ্ছে, আসলে কি যাচ্ছে? তো এর জন্য আমরা একটু দেখে নেব যে এই যে তারটা নিয়েছি সেই তারের মধ্যে কি থাকে। তো জেনারেলি তার হিসাবে আমরা ধাতুকে ব্যবহার করি, ধাতু, মেটাল। আর মেটালের মধ্যে থাকে অনেক ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন মানে কি বলতো? মানে ধাতুর পৃষ্ঠের বাইরে বেরোয়নি, ধাতুর মধ্যেই আছে, কিন্তু ওদের পরমাণুর আকর্ষণের বাইরে বেরিয়ে গেছে, মানে তুলনামূলক ফ্রি আছে। তো আমরা জানি পরমাণু, যদি এটা নিউক্লিয়াস হয়, পরমাণুর এটা ধরো নিউক্লিয়াস, তাহলে তার চারপাশে এরকম অরবিট থাকে। তো ধরলাম একটা পরমাণুর এই কক্ষপথে 2টো আছে, এই কক্ষপথে 7টা আছে, আর এই কক্ষপথে 1টা আছে। তাহলে লাস্ট কক্ষপথ হচ্ছে এখন এটা, যে কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। এখন এর পরেও তোর কক্ষপথ আছে। তো ধরলাম এই ইলেকট্রনটা কোনো কারণে, যেহেতু লাস্টে 1টাই আছে, সে চাইবে সবসময় বাইরে বেরিয়ে যেতে। তো কোনো কারণে বাইরে থেকে কোনোভাবে কোনো শক্তি পেয়ে ও এখান থেকে এইখানে চলে আসলো, মানে আরো দূরের একটা কক্ষপথে চলে আসলো। তাহলে ওই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্য একটু ফ্রিলি মুভ করতে পারবে। নিউক্লিয়াসের কাছে যত থাকবে তত আকর্ষণ বেশি, যত দূরে যাবে তত আকর্ষণ কম, তাই ফ্রিলি মুভ করতে পারবে। তাহলে এরকমই কিছু ফ্রি ইলেকট্রন এই ধাতুর মধ্যে থাকে, রুম টেম্পারেচারেও থাকে, আমাদের এই ঘরের টেম্পারেচার তাতেও থাকে, ইভেন এর থেকে কম টেম্পারেচার 0 ডিগ্রিতেও থাকে, ধাতুর মধ্যে থাকে। তো এবার এই যে ফ্রি ইলেকট্রনগুলো এই ধাতুর মধ্যে আছে, সেই ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করতে পারে। কখন মুভ করবে? যদি কোনো আকর্ষণ পায় তাহলে মুভ করবে, বা যদি কোনো বিকর্ষণ বল পায় তাহলেও মুভ করবে, না হলে মুভ করবে নাকি? না হলেও মুভ করবে। না হলেও ওরা মুভ করবে। কেন মুভ করবে জানো? কারণ এই রুম টেম্পারেচারে থাকলেও রুম টেম্পারেচার থেকেও তো একটা হিট পাচ্ছে। আমাদের এই ঘরের টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারেও তো যে হিটটা আছে সেই হিটটাও তো ও নিচ্ছে। সেই হিটটা নিয়ে এই ইলেকট্রনগুলো না এই ধাতুর মধ্যে দিয়ে ফ্রিলি এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করে। কিরকম ভাবে দেখি একটু। তো এই ধরলাম ধাতুটা, এর মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন আছে এবং এটা রুম টেম্পারেচারে আছে, কিন্তু কোনো বাইরে থেকে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়নি, সেই অবস্থায় দেখছি। তো এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তারা মুভ করছে। কিরকম ভাবে মুভ করছে? ওরা সবসময় না জিগজ্যাক ওয়েতে মুভ করে। মানে জিগজ্যাক ওয়ে বলতে এরকম ভাবে, কোনো ঠিক ঠিকানা নেই, কোন দিকে ও যাবে কোন দিকে যাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই, এরকম ভাবে মুভ করে। তো এখানে আমি সেই জটিল পথ বলছি না, আমি এখানে সহজ পথ দিয়ে বোঝাচ্ছি যে যখন মুভ করে তখন একটা ঘটনা হয়। কিরকম দেখো, এই তারের মধ্যে আমি একটা ছোট্ট অঞ্চল দেখালাম, এই একটা ছোট্ট অঞ্চল, এই ছোট্ট অঞ্চলটা একটা ক্রস সেকশনের মতন। ক্রস সেকশন মানে কি বলতো? ধরো তুমি এই তারটাকে ছুরি দিয়ে যদি কাটতে,
তাহলে যে অঞ্চলটা দেখতে পেতে সেইটা হচ্ছে ক্রস সেকশন। বা তুমি আলুর চিপস বানানোর জন্য, আলুর চিপসটা তৈরি করার জন্য ছুরিটা দিয়ে দুবার কাটো পাশাপাশি, তাহলে যে পাতলা চিপসটা পাও সেটা হচ্ছে ক্রস সেকশন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো সেরকম একটা অঞ্চল আমি ধরে নিলাম। তো নর্মালি যখন এই তারের দুপ্রান্তে কোনো বিভব প্রভেদ প্রয়োগ করা হয় না, তখন যেহেতু ইলেকট্রনগুলো এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে, তখন দেখা যায় এই ক্রস সেকশনকে বাঁ দিক থেকে যটা ইলেকট্রন ক্রস করে ডান দিকে যায়, ঠিক সেই একই সময়ে ডান দিক থেকে বাঁ দিকে ঠিক তটা ইলেকট্রনই ক্রস করে যায় নর্মাল অবস্থায়। তাহলে নর্মালি কি হয়, বাঁ দিক থেকে ডান দিকে যটা ইলেকট্রন গেল, ডান দিক থেকে বাঁ দিকে তটা ইলেকট্রনই ক্রস করে গেল। মানে এই জায়গাটার মধ্যে দিয়ে রেজাল্টেন্ট ইলেকট্রন কটা ক্রস করলো? 0। বোঝা গেল? তার মানে রেজাল্টেন্ট কোনো ইলেকট্রনই যেন মনে হচ্ছে ক্রস করলো না, আদতে ক্রস করলো। এই সময় ইলেকট্রন গতিশীল থাকলেও এই ধাতুর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে না বলা হয়, কারেন্ট যাচ্ছে না। তাহলে কারেন্ট যাচ্ছে, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো নিশ্চয়ই এখানে এই রেজাল্টেন্ট যে ইলেকট্রন ক্রস করে যাচ্ছিল সেটা 0 নয়, সেটা নিশ্চয়ই গ্রেটার দেন 1। ওকে, সেটা নিশ্চয়ই গ্রেটার দেন 0, সরি, সেটা নিশ্চয়ই গ্রেটার দেন 0। মানে ধরো এখানে 3টে ইলেকট্রন ক্রস করে বাঁ দিক থেকে ডান দিকে গেল, আর ডান দিক থেকে 2টো ইলেকট্রন ক্রস করে বাঁ দিকে আসলো। তাহলে এখানে একটা ইলেকট্রন বেশি ক্রস করে গেল বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে এখানে বলবো তড়িৎ প্রবাহ হচ্ছে। বোঝা গেল? ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার প্রশ্ন হলো যে এখানে স্যার 3টে কেন গেল আর ওখানে কেন 2টো গেল? এর পেছনে কি কোনো কারণ আছে? নর্মাল অবস্থায় তো দুটোই সমান সমান হয়, এখানে কারণটা কি? হ্যাঁ, এখানে কি কারণ সেটাই আমি এখন বলবো। তো এখানে আমি এই ছবিটার মধ্যে যদি দেখি, এখানে ব্যাটারি যোগ করে দিয়েছি। ব্যাটারি যোগ করে দেওয়ার পর এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে এবং তারা সবাই এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছিল। তো এর মধ্যে আমি একটা ক্রস সেকশনকে ধরে নিলাম, ধরো এইটা হচ্ছে সেই ক্রস সেকশন। তাহলে একটু খেয়াল করে দেখো, এই পজিটিভ চার্জ উচ্চ বিভব অঞ্চল, সে ইলেকট্রনকে কি করবে? একটু ভেবে বলো, ইলেকট্রনকে কি করবে? রিপেল করবে না, পজিটিভ সবসময় ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করে, অ্যাট্রাক্ট করে। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। তাহলে ইলেকট্রনকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। তাহলে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করলো। আর নেগেটিভ কি করবে ইলেকট্রনকে? বলো। রিপালশন করবে, অর্থাৎ বিকর্ষণ করবে। তাহলে আলটিমেটলি তুমি একটা জিনিস বুঝতে পারছো, ইলেকট্রনগুলোর ওপর একটা ধাক্কা আসছে, সেটা কোন দিক থেকে কোন দিকে বলো তো? এই দিক থেকে এই দিকে একটা ধাক্কা আসছে, সেটা পজিটিভ চার্জের আকর্ষণের জন্য বলো বা নেগেটিভ চার্জের বিকর্ষণের জন্য বলো, যে কারণেই বলো একটা ধাক্কা আসছে। তার ফলে কি হবে না, এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে যদি 3টে ইলেকট্রন ডান দিক থেকে বাঁ দিকে যায়, বাঁ দিক থেকে ডান দিকে মাত্র একটা ইলেকট্রন যাবে। কেন গেল বুঝতে পারলে? কেন বাঁ দিকে বেশি ইলেকট্রন আসলো কেন বুঝতে পারলে? কারণ এই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল আকর্ষণ বা বিকর্ষণ করার জন্য ইলেকট্রনের সংখ্যাগুলো পাল্টে গেল। যদি এই ব্যাটারিটা না থাকতো তাহলে কি পাল্টাতো? না, পাল্টাতো না। বোঝা গেল? বোঝা গেল তো ব্যাপারটা? কোনো অসুবিধা আছে এই জায়গায়? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ মানে হলো যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, এই যে পরিবাহী তার, এই পরিবাহী তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি একক সময়ে, প্রতি এক সেকেন্ডে বা প্রতি একক সময়ে যে পরিমাণ আধান গতিশীল হয়, আধানের সেই সংখ্যাটাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। গতিশীল হয় তাকে বলে তড়িৎ প্রবাহ মাত্রা।
মানে আমি তড়িৎ প্রবাহকে যদি আই দিয়ে ডিনোট করি, আই কারেন্টটাকে যদি আই দিয়ে লিখি, অনেক বইতে আবার সি দিয়েও বলা আছে, তো আমি যদি আই দিয়ে বলি তাহলে আই ইকুয়ালস টু কিউ বাই টি। মানে টি সময়ে কি কিউ পরিমাণ চার্জ, এক্সট্রা চার্জ ও ক্রস করেছে। এক্সট্রা চার্জ কেন বলছি? যেমন এখানে 3টে ইলেকট্রন ডান দিক থেকে বাঁ দিকে গেল, আর বাঁ দিক থেকে ডান দিকে একটা ইলেকট্রন গেল, তাহলে যে রেজাল্টেন্ট চার্জ, যে ফাইনালি যে রেজাল্ট পেলাম সেটা কত? 2 পেলাম। এক্সট্রা কত? এক্সট্রা 2 ইলেকট্রন ফ্লো করে গেল। কত সময়ে ফ্লো করলো সেটা যদি মেপে নিই, তাহলে কারেন্ট মানে হচ্ছে কিউ বাই টি, মানে প্রতি 1 সেকেন্ডে কতগুলো চার্জ, এক্সট্রা চার্জ ওই যে কোনো ক্রস সেকশনকে, যে কোনো প্রস্থচ্ছেদকে ক্রস করছে, তার পরিমাণকে বোঝায় তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, ব্যাপারটা বোঝা গেল? কারেন্ট মানে কি বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে একটু বলো। হ্যাঁ, কোনো অসুবিধা এখনো পর্যন্ত আছে না? নেই, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই ব্যাটারির কাজ কি তাহলে? মানে ব্যাটারির সঙ্গে, ব্যাটারির ভোল্টেজের সঙ্গে, ব্যাটারির ভোল্টেজ বলতে, ভোল্টেজ বলতে এই উচ্চ বিভব ও নিম্ন বিভবের মধ্যে যে পার্থক্যর কথা বলছিলাম না, ভোল্টেজ ডিফারেন্স, তাকে বোঝাচ্ছে। অর্থাৎ বিভব পার্থক্যকে ভোল্টেজ দিয়ে প্রকাশ করা হয় বা ভোল্টেজ দিয়ে বলা হয়। আমরা কথায় বলি না যে এই ব্যাটারির ভোল্টেজ 1.5 ভোল্ট, অ্যাকচুয়ালি তার মানে হচ্ছে ব্যাটারির উচ্চ বিভব ও নিম্ন বিভবের মধ্যেকার বিভব পার্থক্য, সেটা হলো 1.5 ভোল্ট। প্রশ্ন হলো এই বিভব পার্থক্যের সঙ্গে এই তড়িৎ প্রবাহ মাত্রার কি সম্পর্ক আছে? এবার এটা আমি সেটা বলবো। দেখো, এখানে আমি অলরেডি এই পার্টগুলো বলে নিয়েছি। এবার আমি ওহমস ল বলবো, কারণ এই ওহমের সূত্র সেটা এই বিভব পার্থক্যের সঙ্গে এই তড়িৎ প্রবাহের সম্পর্ক তৈরি করেছিল। তো চলো সেটা এবার বোঝার চেষ্টা করি। তো তার জন্য আমি এখানে ওই তারটাকে আঁকছি। এবার আর আমি পাইপের মতন করে আঁকবো না, তার জায়গায় একটা সরু তার আঁকছি এবং ব্যাটারিকে আঁকছি সিম্বল দিয়ে। ব্যাটারির সিম্বল হচ্ছে এরকম, এই বড় চিহ্নটা প্লাসকে বোঝায়, ছোট চিহ্নটা মাইনাসকে বোঝায়। মনে রাখবে, বড় চিহ্নটা প্লাসকে বোঝায় অর্থাৎ উচ্চ বিভবকে বোঝায়, আর ছোট চিহ্নটা মাইনাসকে বোঝায়। আর এই যে তারটাকে এঁকেছি, এই তারটা পাইপের মতন না এঁকে একটা সরু তার দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো এর ব্যাটারিটার বিভব পার্থক্য ধরলাম ভি, ব্যাটারির দু প্রান্তের মধ্যেকার বিভব পার্থক্য ভি। তাহলে এটাই এই তারের দু প্রান্তের মধ্যেকারও বিভব পার্থক্যকে বোঝাবে, তাই তো? একদম শুরুতেই আমরা তাই দিয়ে বলেছিলাম। তাহলে এই তারের দু প্রান্তে বিভব পার্থক্য ভি, এবং তার জন্য ধরলাম এই তারের মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে বিজ্ঞানী ওহম তার সূত্রে বলেছেন যে উষ্ণতা মানে টেম্পারেচার আর ভৌত অবস্থা, এই তারটার ভৌত অবস্থা, ভৌত অবস্থা মানে ফিজিক্যাল কন্ডিশন। মানে ধরো এই তারটা গরম হয়ে গলে গেল, তাহলে ওর কি অবস্থার পরিবর্তন হলো? সলিড থেকে লিকুইড হয়ে গেল। এরকম যদি এই অবস্থা বা উষ্ণতা, এই দুটোর যদি কোনো পরিবর্তন না হয় অর্থাৎ ধ্রুবক থাকে, তাহলে এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই ওই পরিবাহীর তারের দু প্রান্তে যে বিভব পার্থক্য ব্যবহার করা হয়েছে ভি, তার সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ আই ইজ প্রপোর্শনাল টু ভি হবে। শর্ত হচ্ছে কি? উষ্ণতা ও ভৌত অবস্থা এইগুলোকে ধ্রুবক থাকতে হবে, না হলে হবে না। উষ্ণতা যদি চেঞ্জ করে তাহলে কিন্তু এই সমানুপাতিক সম্পর্ক মেনে চলবে না, তখন আবার এটা চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে যতক্ষণ উষ্ণতা কনস্ট্যান্ট আছে ততক্ষণ পর্যন্ত এই সূত্র মেনে চলবে। এই হচ্ছে ওহমের সূত্র, ওহমস ল। এবার এই ওহমের সূত্রটাকে একটু সাজিয়ে লেখা আছে বইতে। কিরকম ভাবে? আমরা জানি যখনই কোনো ইকুয়েশন, কোনো সমীকরণ সমানুপাতিক চিহ্ন দিয়ে থাকে, তাকে যদি সমীকরণের আকারে ট্রান্সফার করতে হয় তাহলে একটা ইকুয়াল সাইন দিয়ে কনস্ট্যান্ট চিহ্ন আনতে হয়। ওকে, তাহলে আমি একটা কনস্ট্যান্ট চিহ্ন কে আনলাম, আই ইকুয়ালস টু কে ইন্টু ভি, এটা বলতে পারি। তাহলে যেই সমীকরণটা পেলাম আই ইকুয়ালস টু কে ভি, এই কেটা হলো সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এখন এই সমানুপাতিক ধ্রুবকটাকে
লেখা হয় রেজিস্ট্যান্সের অনন্যক পরিবাহিতা দিয়ে, এবং পরিবাহিতাকেও কে দিয়ে প্রকাশ করা হয়। তার জন্য না আমি এই ধ্রুবকটাকে কে দিয়ে না বলে, তাহলে গুলিয়ে যাবে, এই ধ্রুবকটাকে আমি কে দিয়ে না বলে এটাকে আমি সাম এম দিয়ে বলছি, এই কনস্ট্যান্টটাকে এম দিয়ে বলছি, ঠিক আছে, এম। তাহলে এই এমটা মানে হচ্ছে পরিবাহিতা, এবং সেটাকে আমি কে দিয়ে বলবো। দাঁড়াও 1 মিনিট, এটাকে আমি কে দিয়ে প্রকাশ করব, কে, আর এটা হচ্ছে ভি। তাহলে আই ইকুয়ালস টু কে ভি, এই কেটা হচ্ছে পরিবাহিতা। এবার তুমি বলবে যে স্যার এই কেটা নাম পরিবাহিতা কেন বলছেন? দেখো, ভোল্টেজের ওপর ডিপেন্ড করে এই সমীকরণটার মানে কি, আই ইকুয়ালস টু কে ভি, অর্থাৎ ভোল্টেজের ওপর ডিপেন্ড করে তড়িৎ প্রবাহ হয়। ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ বেশি হয়, ভোল্টেজ কমলে তড়িৎ প্রবাহ কম হয়। তার মানে ওই তারের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, যেটাকে বাংলায় বলে পরিবাহিতা কত, পরিবাহিতা কত, ইংলিশে বললে কন্ডাক্টিভিটি কত এই তারের, সেই কন্ডাক্টিভিটিটা ডিপেন্ড করে আছে ভোল্টেজের ওপর। ভোল্টেজ বাড়লে কারেন্টের কন্ডাক্টিভিটি বাড়ছে। এখন বিভিন্ন মেটেরিয়ালে যেমন ধরলাম আমি কপার বা গোল্ড, ঠিক আছে, এদের কপার, গোল্ড, এরকম আরও যে সমস্ত ধাতু আছে তাদের প্রত্যেকের এই কেটা ডিফারেন্ট হয়, কে এর মান আলাদা আলাদা হয়। তাহলে একই ভোল্টেজ অ্যাপ্লাই করে একই রকম কারেন্ট নাও পেতে পারো। তাহলে এই কে মানে পরিবাহিতা, এটা ধাতুর প্রকৃতির ওপর ডিপেন্ড করে। তো আমি এখানে ধরলাম যা যা এক্সপেরিমেন্ট করব, যা যা কথা বলবো সেগুলো সব একটা নির্দিষ্ট ধাতুকে নিয়ে, এবং সেটা ধরলাম কপার ধাতুকে নিয়ে। তার মানে তার কেটা কি কনস্ট্যান্ট। এবার সেই কনস্ট্যান্ট কে নিয়ে এবার ওই তামার পরিবাহী তারের দু প্রান্তে ভি বিভব বেল্ট অ্যাপ্লাই করেছি, এবং তার জন্য তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এবং ভোল্টেজটা যত বাড়াচ্ছি তত কারেন্ট বাড়ছে। আচ্ছা, যদি বলি ভোল্টেজটা যখন শুরুতে 0 ভোল্ট ছিল তখন কারেন্ট কত ছিল? কারেন্ট কত হবে? 0 হবে। কারেন্টের ইউনিট কি হয়? কারেন্টের ইউনিট হয় অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ার বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুযায়ী হয়েছে। কেউ যদি এই অ্যাম্পিয়ারটা না বলে কেউ যদি বলে যে স্যার আমি এটাকে কিউ বাই টি থেকে, আই ইকুয়ালস টু কিউ বাই টি একটু আগে পেয়েছি, এখান থেকে যে এককটা পাই সেটা বলবো, বলতেই পারো। কিউ এর একক হচ্ছে কুলম, টি এর একক হচ্ছে সেকেন্ড, তাই কুলম পার সেকেন্ড এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের এসআই একক, এবং এটাকেই অ্যাম্পিয়ার বলা হয়। এছাড়াও আরও একক আছে যেটা সম্পর্কে আমি একটু পরেই বলছি, যে তড়িৎ প্রবাহের আর কি কি একক ব্যবহার করা হয়। তো যাই হোক, কুলম পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার বলতে পারি। তাহলে ভোল্টেজ যখন 0 ছিল তখন কারেন্ট সেটাও 0, এরপর ভোল্টেজ যত বাড়াচ্ছি তত কারেন্ট বাড়বে। এবং কিভাবে বাড়বে? এই ফর্মুলা থেকে আমি বুঝতে পারছি এটা স্ট্রেট লাইনে বাড়বে, স্ট্রেট লাইনে বাড়বে। কেন এটা স্ট্রেট লাইনে বাড়ছে দেখি। তার জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো, ওহমস ল এর এই ফর্মুলাটা মুছে দিলাম, আমি একটা গ্রাফ দেখাচ্ছি, এইরকম একটা গ্রাফ, যেখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার আমি একটা স্ট্রেট লাইন আঁকছি এরকম, যেটা একটা কনস্ট্যান্ট কোণ করে এগোচ্ছে। দেখো কোণটা চেঞ্জ হচ্ছে না, একই রকম রয়েছে। তাহলে এই গ্রাফটার ফর্মুলা কি হয় জানো? ওয়াই ইকুয়ালস টু এম এক্স, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেখানে এম হচ্ছে এই কোণটার জন্য যে প্রবণতা হয় সেই প্রবণতার মান। এম হচ্ছে প্রবণতা, অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, ট্যান থিটাকে বোঝায়। তাহলে এটা তো কনস্ট্যান্ট আছে, তার মানে এমটা কি? ধ্রুবক। তাহলে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, এটাকেই বোঝাচ্ছে এই ফর্মুলাটা। তাহলে যখন এক্স আর ওয়াই পরস্পর সমানুপাতিক হয়, মানে এক্স যতটা বাড়ছে ওয়াই ততটা বাড়ছে, তাহলে গ্রাফটা কিরকম হয়? স্ট্রেট লাইন হয়। এবং এখানেও আই আর ভি এর মধ্যে সম্পর্ক সেরকমই। তাহলে আমি যদি আই আর ভি এর মধ্যে একটা গ্রাফ ড্র করি, তাহলে সেটাও কি হবে? স্ট্রেট লাইন হবে। তাহলে এদিকে আমি ভোল্টেজ রাখলাম, এদিকে আমি কারেন্ট রাখলাম, এবং তাহলে
এরকম স্ট্রেট লাইনই হবে। এবং এই কোণের জন্য যে প্রবণতাটা হচ্ছিল এম, সেটা এখানে কি, কে বলবে সেটা এখানে কি? এখানে প্রবণতাটা কি? পরিবাহিতাকে বোঝায়, পরিবাহিতাকে বোঝায়, কারণ ফর্মুলাটা I ইকুয়ালস টু কে ইন্টু ভি, তার মানে y ইকুয়ালস টু এম ইন্টু এক্স। এই ফর্মুলার মতন একই, y বরাবর আমি I কে রেখেছি এবং এক্স অক্ষ বরাবর ভি কে রেখেছি, তাহলে প্রবণতা সেটা পরিবাহিতাকে বোঝায় এবং সেই পরিবাহিতাটা ধ্রুবক, কনস্ট্যান্ট। কেন ধ্রুবক? কারণ আমি বলেছি আমি শুধুমাত্র কপার নিয়ে কাজ করছি। আমি যদি কপার না নিয়ে অন্য একটা মেটেরিয়াল নিতাম না, ধরো গোল্ড নিলাম, তাহলে গ্রাফটা কেমন হতো জানো? গ্রাফটা স্ট্রেট লাইনই থাকতো, কিন্তু এরকম ভাবে হতো, একটা আলাদা অ্যাঙ্গেল করে। প্রত্যেকবার অ্যাঙ্গেলটা একই থাকছে, অ্যাঙ্গেলটা একই থাকছে, অ্যাঙ্গেলটা একটু বড়, এবং সেই বড় অ্যাঙ্গেলটা একই 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 করে চলছে, কিন্তু লাইনটা একই হলো না। কেন? কারণ এটা যদি কপার হয়, এটা গোল্ড, দুটো মেটেরিয়ালের পরিবাহিতা আলাদা আলাদা। এবং আমরা জানি সোনার পরিবাহিতা তামার থেকেও বেশি, বাট সোনা কেনার তো খরচ আমাদের দিতে পারবো না তার হিসাবে কিনে, তাই আমরা কপার ইউজ করি। কিন্তু কপারের থেকেও সোনার বা গোল্ডের পরিবাহিতা আরও বেশি। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো পরিবাহিতা ব্যাপারটা আমরা বুঝলাম। এবার আমি তোমাদেরকে বলছিলাম যে এই প্রবাহ মাত্রার অনেকগুলো একক হয়, সেটা সম্পর্কে বলবো এবার। তো দেখো, ওহমস ল আমরা বুঝে গেলাম। এবার ওহমস ল এর আরেকটু বিস্তারিতভাবে একটু পরে বলবো। তো সেটার আগে আমি দেখো এখানে VI গ্রাফ ক্যারেক্টারিস্টিক্স জানতে চেয়েছে, গ্রাফ। তো এখানে লিনিয়ার গ্রাফ হয়, এই লিনিয়ার কথাটা এখানে আমি দেখিয়ে দিলাম যে এই ওহমস ল এর থেকে যে সমীকরণ পেলাম সেখান থেকে যে VI গ্রাফ আমরা ড্র করলাম সেটাকে VI ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ বলে। ভি আর আই এর চারিত্রিক বৈশিষ্ট্য লেখো বাংলায় বললে, তাহলে সেটা ড্র করলাম এবং সেটা লিনিয়ার হয়, স্ট্রেট লাইনে উঠছে। এবার নন লিনিয়ার কখন হয় সেটা একটু পরে বলছি, তার আগে আমি একক বলবো এবং রেজিস্ট্যান্স বলে এখানে এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করব। ওকে, ফার্স্ট আগে একক বলে নিই। তাহলে আই এর একক আমি বললাম কুলম্ব পার সেকেন্ড বলতে পারি, আবার অ্যাম্পিয়ার বলতে পারি, ঠিক আছে। এছাড়াও যে এককগুলো বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ার মানে কি? 1 মাইক্রো অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 ইন্টু 10⁻⁻6 অ্যাম্পিয়ার, সরি। আর 1 মিলি অ্যাম্পিয়ার এটার মানে হচ্ছে 1 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। এটা মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ আর মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10⁻6। এবং এই দুটো ভ্যালুকে দিয়ে এই মাইক্রো অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার বলে কিন্তু অনেক প্রশ্ন হয়, তো সেখানে ওইগুলোকে অ্যাম্পিয়ারে ট্রান্সফার করবে, নিয়ে তারপর অঙ্ক করবে, ঠিক আছে। তাহলে যদি আমি বলি 1 মিলি ভোল্ট, এটার মানে কি? অনেক সময় এরকমও বলে 1 মিলি ভোল্ট, তার মানে কি? মানে 1 ইন্টু 10⁻³ ভোল্টের কথা বলছে। যদি বলি 1.5 মিলি ভোল্ট, তার মানে 1.5 ইন্টু 10⁻³ ভোল্ট। ঠিক একই রকমভাবে যদি বলা হয় কিলো ভোল্ট, তাহলে আমি দেখি, তোমরা একটু বলো দেখি, 5 কিলো ভোল্ট বলেছে, 5 কিলো ভোল্ট মানে কি? 5 into 10 cube volt. 10⁻³ ভোল্ট। যদি বলি 5 মেগা ভোল্ট, 10 to the power 6. 5 into 10 to the power 6. 10⁻6 ভোল্ট। আচ্ছা, এছাড়াও আরেকটা একক ইউজ করা হয় যেটাকে বলা হয় EMU একক, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এটাও তড়িৎ প্রবাহের একটা ব্যবহারিক একক এবং এটার মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, বেশ বড় সড়ো একক। 1 EMU মানে 10 অ্যাম্পিয়ার, একটা বড় ইউনিট। তাই এইগুলো একটু মনে রাখবে, অনেক সময় শর্ট কোশ্চেন দিতে পারে এর জন্য। তাহলে একক আমরা বুঝলাম। এবার আমরা যে ফর্মুলাটা ওহমস ল থেকে পেয়েছিলাম সেটাকে যদি যাই, তাহলে I ইকুয়ালস টু কে ইন্টু ভি, যেখানে I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, কে হচ্ছে ওই পরিবাহী তারের পরিবাহিতা কন্ডাক্টিভিটি, এবং ভি হচ্ছে ভোল্টেজ, বিভব পার্থক্য, ওই তারের দু প্রান্তে বিভব পার্থক্য। তো এই পরিবাহিতার অপোজিট হয় রোধ। কেন এই কথাটা বললাম? যেমন আমরা জানি ভালোর অপোজিট বাজে, ঠিক একই রকম ভাবে কোনো তারের মধ্যে দিয়ে
খুব ভালো পরিবাহিতা হচ্ছে, কারেন্ট খুব ভালো যাচ্ছে, তার মানে কারেন্ট কম বাধা পাচ্ছে, তাই তো? কারণ এর অপোজিট বাধা পাচ্ছে। তার মানে রোধ মানে কি? রোধ মানে হচ্ছে বাধা পাওয়া, বাধা। এবার প্রশ্ন হলো, এই বাধা কি দিয়ে প্রকাশ করবো? এটা কি কে দিয়ে প্রকাশ করব? না, কে এর অপোজিট যেহেতু, তাই পরিবাহিতাকে যদি কে দিয়ে বলি, রোধ বা বাধাকে বলা হবে 1/k দিয়ে, এবং এটাকে একটা যে টার্ম দিয়ে প্রকাশ করা হয় সেটা হলো আর, কারণ রোধের ইংলিশ হলো রেজিস্টেন্স। এবার প্রশ্ন হতে পারে যে এই রোধটা পরিবাহিত বুঝলাম, পরিবাহিতাটা তো বুঝেছি, কিন্তু এই রোধটা, বাধাটা কিভাবে প্রয়োগ করে তার? তো আমরা দেখেছিলাম যে এই যদি একটা পরিবাহী তার হয়, এই পরিবাহী তারের মধ্যে দিয়ে ফ্রি ইলেকট্রন আছে যারা গতিশীল থাকে। এখন এই পরিবাহী তারের দু প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করলে তড়িৎ প্রবাহ হয়। তড়িৎ প্রবাহ হয় সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এবং কারেন্ট তার মানে উচ্চ থেকে নিম্নর দিকে, তার মানে ইলেকট্রন মানে নিম্ন থেকে উচ্চর দিকে যায়। এটা তো মাথায় আছে, একটু আগেই বলেছি যে মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রন যাচ্ছে, মানে নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন যাচ্ছে, এবং তাই কারেন্ট উচ্চ থেকে নিম্নর দিকে যাচ্ছে, এটা বলা হয়। ঠিক আছে, এবার প্রশ্ন হলো যে বাধাটা কোথায় পাচ্ছে এখানে ইলেকট্রন? দেখো, ইলেকট্রনগুলো যখন গতিশীল হচ্ছে, ইলেকট্রনগুলো কিন্তু কেউ একজন আরেকজন থেকে ফ্রিলি মুভ করছে না, তারা পাশাপাশি মুভ করছে, কিন্তু যেতে যেতে তারা কন্টিনিউয়াসলি ধাক্কা খাবে, কারণ এদের মোশনটা সুন্দর এরকমভাবে পাশাপাশি একদম বাধ্য ছেলের মতন হবে না। কিন্তু আমি বলেইছি যে ইলেকট্রনের গতি এরকম জিগজ্যাগ ওয়েতে হয়। ঠিক আছে, তার মানে কন্টিনিউয়াসলি তারা একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। শুধু তাই নয়, তারা ভেতরে এই ধাতুর ভেতরে যে সমস্ত পরমাণুর গঠনগুলো আছে তাদের সঙ্গেও ধাক্কা খাচ্ছে, সেই ক্রিস্টালের সঙ্গেও ধাক্কা খাচ্ছে। তাহলে এই ইলেকট্রনগুলো গতিশীল হওয়ার সময় যে ধাক্কা খাচ্ছে, সেই ধাক্কাগুলোই হচ্ছে বাধা পাওয়া। তাহলে যেখানে পরিবাহিতা হচ্ছে, মানে যেখানে কারেন্ট খুব বেশি হচ্ছে, তার মানে সেখানে বাধাটা কম পাচ্ছে, তাই বেশি ইলেকট্রন ক্রস করে যাচ্ছে। আর যেখানে কারেন্টগুলো বেশি যেতে পারছে না, বেশি ইলেকট্রন ক্রস করতে পারছে না, তার মানে সেখানে বাধা বেশি হচ্ছে। এবং কোথায় বাধা হচ্ছে? তারা নিজেরা নিজেদের সঙ্গে বাধা পাচ্ছে, বা পরমাণুর মধ্যে যে ক্রিস্টালগুলো আছে তার সঙ্গে বাধা পাচ্ছে, এবং তাকে রেজিস্ট্যান্স দিয়ে বলা হয়। অর্থাৎ পরিবাহীর বা পরিবাহিতার উল্টো এটা। বোঝা গেল তো? তাহলে এই সমীকরণটার থেকে আমি বলতে পারি I/K ইকুয়ালস টু ভি। তাহলে এই 1/K ইন্টু I, দ্যাট ইজ ভি। তাহলে এই 1/K মানে কি বলেছি? আর। তাহলে আর ইন্টু আই, দ্যাট ইজ ইকুয়ালস টু ভি। তাহলে ফাইনালি ভি পেলাম, ভি ইকুয়ালস টু আই আর। এবং বইতে না ওহমের সূত্র লিখে এই ফর্মুলাটাই বলা থাকে, কিন্তু ওহমের সূত্র এই ফর্মুলাটা নয়। ওহমের সূত্র কি ফর্মুলা? এই ফর্মুলাটা। ওহমের সূত্রের অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে আই ইজ প্রপোর্শনাল টু ভি। কারণ ওহম বারবার বলেছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা বিভব পার্থক্যের ওপর ডিপেন্ড করে। কিন্তু যদি তুমি এটা বলো, এটার মানে কি দাঁড়ায় জানো? এটার মানে দাঁড়ায় কোনো পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রার উপর ডিপেন্ড করে। কথাটা ঠিক নয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ওহমের সূত্রটা যদি মানেটা বোঝার চেষ্টা করি, তাহলে আই ইকুয়ালস টু কে ইন্টু ভি, এবং সেখান থেকে ভি ইকুয়ালস টু আই আর পাওয়া গেল। এবার তাহলে কি স্যার এই ফর্মুলাটা যেটা ঠিক নয় বলছেন, এটা কি অ্যাপ্লাই করা যায় না কোথাও? এটাই অ্যাপ্লাই করতে হয় না, এটাও অ্যাপ্লাই করা যায়। কোথায় অ্যাপ্লাই করা যায় সেটা এক্ষুনি বলবো। তো তার আগে আমি একটা জিনিস বলে নিই, যে এই যে রোধ বললাম আর এই যে পরিবাহিতা বললাম, এদের এককগুলো কি হয় তার উপর অনেক প্রশ্ন আসে। তাহলে কে ইকুয়ালস টু আমরা পেলাম I/V, কারণ একটু আগেই ফর্মুলাটা পেয়েছি I ইকুয়ালস টু কে ইন্টু ভি, আর ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আর ইকুয়ালস টু V/I। তাহলে কে এর ইউনিট কি হবে? এসআই ইউনিট কি হবে? কে বলবে কি হবে ইউনিট? অ্যাম্পিয়ার বাই ভোল্ট। আর রোধের এসআই ইউনিট কি হবে? ভোল্ট পার অ্যাম্পিয়ার। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে তো? এসআই ইউনিট বোঝা যাচ্ছে? কারোর অসুবিধা থাকলে এখনই বলে নাও, না হলে সেটাও বলো যে অসুবিধা নেই।
नहीं चारों की। ওকে, তাহলে অ্যাম্পিয়ার বাই ভোল্ট এটা পরিবাহিতা, এটা রোধের একক। এখন এই এককটাকে একত্রে লেখা হয় ওহম বলে। ওহম, বিজ্ঞানী ওহমের নামানুসারে এটা হয়ে যায় ওহম, এবং একে যে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এই চিহ্ন, ওহমের সাইন এটা। ঠিক একই রকম ভাবে বুঝতেই পাচ্ছি এটা ভোল্ট পার অ্যাম্পিয়ারের অপোজিট আছে না, তাই এটাকে লেখা হবে 1/ওহম। তার মানে এটাকে আমি এরকম ভাবেও লিখতে পারি 1/ এই চিহ্নটা দিয়ে। আবার এটাকে একটা স্টাইলে লেখে, এত সুন্দর স্টাইল, খুব মজাও লাগে সেটা, 1/ওহম, তাই এটাকে লেখা হয় MHO দিয়ে। ওহমের উল্টো, এই দেখো OHM, তার উল্টো MHO, তাই পরিবাহিতার আরেকটা একক লেখা হয় মোহ দিয়ে। মোহ, এটাকে বাংলায় বললে বলা হয় মোহ বা মো বলেও বলতে পারো, এবং এটাকে লেখা হয় এরম ভাবে, দেখো এটার উল্টো, বুঝতে পারছো? তাহলে পরিবাহিতার একক যদি কেউ জিজ্ঞেস করে সেটা হচ্ছে 1/ওহম বা মোহ, চিহ্নটা হয় এটা, আর ওহম হচ্ছে রোধের একক। ক্লিয়ার হলো? ব্যাপারটা বোঝা গেল তো? কোনো অসুবিধা নেই? আচ্ছা, এবার আমি বলেছিলাম যে ওই যে লেখচিত্র পেয়েছি সেই লেখচিত্রে স্ট্রেট লাইন করেছিলাম, তো স্ট্রেট লাইন না হয়ে অন্য রকমও কিছু হতে পারে, সেটা কিরকম হতে পারে সেটা একটু দেখে নিই। তো আমি এখানে এক্স অ্যাক্সিস বরাবর ভি রাখলাম, এদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর আই রাখলাম। ওহমের সূত্র মেনে এটা স্ট্রেট লাইন হয় যদি ওহমের সূত্র মানে। আর ওহমের সূত্র মানার শর্ত কি আমি একদম শুরুতেই বলেছিলাম, উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থাগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ওহমের সূত্র মানবে। এবার দেখা যাচ্ছে বেশ কিছু পদার্থ আছে যারা ওহমের সূত্র মেনে চলে না, যাদেরকে অর্ধ পরিবাহী বলে। অর্ধ পরিবাহী, যেমন হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি ইত্যাদি। এরকম সিলিকন, জার্মেনিয়াম এই অর্ধ পরিবাহী দিয়ে ওহমস ল কাজে লাগছে না, তার মানে এর কোনো কাজ নেই এরকম নয়। এই অর্ধ পরিবাহীগুলোকে দিয়েই এই সমস্ত ইলেকট্রনিক্সের চিপ তৈরি করা হয়েছে। যে সার্কিটে চিপ আমরা দেখি সেই চিপগুলো এই সমস্ত অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর থেকে তৈরি করা হয়েছে। এগুলো ওহমের সূত্র মানে না। ঠিক আছে, তাহলে এখানে এদের গ্রাফ কিরকম হয় সেটা একটু দেখে নিই। এদের গ্রাফ নন লিনিয়ার হয়। কিরকম হয় দেখি? এদের গ্রাফ হয় এরকম ভাবে, ভোল্টেজ বাড়ে, প্রথমের দিকে কারেন্ট বাড়তে চায় না, পরে ভোল্টেজের ভ্যালু যত বাড়ে কারেন্টটা হু হু করে বাড়তে শুরু করে। দেখো এখানে কারেন্ট আরো বেড়ে গেছে, এখানে যেই গেলাম কারেন্ট এত বড় হয়ে গেছে। তাহলে এখানে ওহমের সূত্র কিন্তু মানলো না, মানে সমানুপাতিক সূত্রটা মানলো না। এখানে এই ধরনের গ্রাফকে নন লিনিয়ার গ্রাফ বলে, এবং যারা যে ধরনের পদার্থগুলো এই সূত্রটা মানে না সেই ধরনের পদার্থের মধ্যে কিছু পদার্থকে বলা হয় অর্ধ পরিবাহী, যাদেরকে সেমিকন্ডাক্টর বলা হচ্ছে, এবং তার গ্রাফ হচ্ছে এটা। আর যারা মানে ওহমের সূত্র সেগুলো হচ্ছে এই পরিবাহী। পরিবাহীরা ধাতু পরিবাহী হয় এবং তারা ওহমের সূত্র মেনে চলে এবং তাদের গ্রাফ লিনিয়ার গ্রাফ হয়। এবার আরেকটা জিনিস আমি বলেছিলাম যে ওহমের সূত্র কিন্তু উষ্ণতা পরিবর্তন হলে মানে না। তার মানে যে ধাতু নিয়ে কাজ করছো, অর্থাৎ যে পরিবাহী নিয়ে কাজ করছো, সেই পরিবাহীরও যদি উষ্ণতা খুব বেড়ে যায় তখন আবার ওহমের সূত্র কাজ করবে না। তাহলে একটা লিমিটের মধ্যে ওহমের সূত্র কাজ করে। উষ্ণতা খুব বেড়ে গেল তাহলেও ওহমের সূত্র কাজ করবে না, মানে লিনিয়ার গ্রাফ আর তখন পাবো না, তখন আবার নন লিনিয়ার গ্রাফ হয়ে যাবে, অন্যরকম কিছু একটা হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এবার উষ্ণতা কেন বাড়ে? তাহলে আবার আমাকে ব্যাক করতে হবে ওই ধারণায় রোধ সম্পর্কে জানতে হবে। আমি বলেছি রোধ কি? ইলেকট্রনগুলো যখন গতিশীল হচ্ছে ধাতুর মধ্যে দিয়ে, দুটো প্রান্তে বিভব পার্থক্যের জন্য, এই একটা ধাতুর মধ্যে দু প্রান্তে বিভব পার্থক্যের জন্য ইলেকট্রনগুলো গতিশীল হচ্ছে। কারেন্ট এদিকে যাচ্ছে, ইলেকট্রন তার বিপরীত দিকে যাচ্ছে। এই যাওয়ার সময় তারা একে অপরের সঙ্গে সংঘর্ষ করছে, ধাতুর ক্রিস্টালের সঙ্গে সংঘর্ষ করছে, এবং এই জন্য তাপ উৎপন্ন হয়। ধাক্কা খেলে তাপ উৎপন্ন হয়, সংঘর্ষ হলে তাপ উৎপন্ন হয়, এবং সেই কারণে টেম্পারেচার বাড়তে থাকে, উষ্ণতা
বাড়তে থাকে, এবং এই উষ্ণতা বাড়তে থাকলে পরবর্তী সময়ে কিন্তু এই তারের ক্ষেত্রে ওহমের সূত্র আর অ্যাপ্লাই করা যায় না। মানে এই তারের ক্ষেত্রে আই আর ভি এই লিনিয়ার গ্রাফ মেনটেন করে চলে না যদি উষ্ণতা খুব বেড়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? গ্রাফ সম্পর্কেও বুঝলাম। এবার তো এবার আমরা জানবো রোধ সেটার জন্য দায়ী কে। এই যে রোধ বললাম যে স্যার হ্যাঁ ক্রিস্টালের জন্য ধাক্কা খাচ্ছে, সব বুঝলাম, কিন্তু এই যে রোধের সম্পর্কে বলছেন, এই রোধ বিভিন্ন মেটেরিয়ালের বিভিন্ন রকম হয়, আবার একই মেটেরিয়ালেরও তো স্যার বিভিন্ন রকম হয় দেখা গেছে। তো আমি বলবো যে এটা কথাটা ঠিক নয়। কপারের জন্য রোধ একই হয়, বাট সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সব কপার তারের জন্য একই রকম হবে না। তাহলে রোধ বিষয়টা কি একটু ভালো করে বোঝার দরকার আছে। তাহলে কপারের জন্য কি জিনিসটা আসল সেটাও বুঝতে হবে। তো তার জন্য আমি কি করলাম না, এরকম একটা কপারের তার নিলাম, তামার তার, এটা একটা কপারের তৈরি তার। এরপর আরেকটা কপারের তার নিলাম, এটাও কপারের তৈরি তার। এখন এই তারটার দৈর্ঘ্য যত, এই তারটার দৈর্ঘ্য তার থেকে বেশি, L2 ইজ গ্রেটার দেন L1। তাহলে কি স্যার এই দুটো তারের রোধ সমান হবে না আলাদা হবে? না, এই দুটো তারের রোধ সমান হবে না। এই দুটো তারের মধ্যে এই তারের রোধ বেশি হবে, এই তারের রোধ কম হবে। এই তারটাকে এইটাকে R2 বলি, এটাকে R1 বলি। তাহলে R2 রোধ বেশি হবে R1 এর তুলনায়। তাহলে এখানে রোধটা বাড়লো কেন? কাউকে যদি আমি জিজ্ঞেস করি, তুমি একটু ব্রেন খাটালেই বুঝতে পারবে যে রোধটা বাড়লো কেন। একটু ভেবে বলতে পারবে? লেন্থ বেড়ে যাবে। লেন্থ বাড়লে রোধ বেড়ে যায় কেন? কারণ এখন ধাক্কা বেশি খাবে, হ্যাঁ, ইলেকট্রনগুলো বেশি ধাক্কা খাবে, তাহলে অবশ্যই রোধ বেড়ে যাবে। তাহলে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আর এর সঙ্গে এলটা কি সমানুপাতিক, মানে দৈর্ঘ্য বাড়লে পরিবাহী তারের রোধ বেড়ে যায়। তাহলে এই দুটো তারের রোধ সমান নয়, এটা আমি বুঝলাম, এবং সেটা দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে বেড়ে যায়। তাহলে আর ইজ প্রপোর্শনাল টু এল। এবার খেয়াল করে দেখো, এইটা যখন আমি চেঞ্জ করছিলাম তখন একটা জিনিস আমি ধ্রুবক রেখেছিলাম, সেটা হচ্ছে এই ক্রস সেকশন। দুটো তারেরই একই ক্রস সেকশন বার করেছিলাম, এটারও এ এটারও এ, মানে একই রকমের মোটা, কোনোটা সরু নয় কোনোটা বেশি মোটা নয়, একই রকম। তো যদি এবার দৈর্ঘ্যকে এক রাখি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে চেঞ্জ করি, তাহলে কি হয় দেখি তো। তার জন্য আমি করলাম কি, এই একটা তার নিলাম, যে তারটা একটু মোটা, এই তারটা একটু সরু, বাট দুটো তারেরই দৈর্ঘ্য এবার সমান। তাহলে এবার আমি দৈর্ঘ্যটাকে সমান করে নিলাম, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগুলোকে বড় ছোট করলাম। তো এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটার থেকে বড়, তো আমি এই ওপরেরটার জন্য এ বলছি, এটাকে বললাম A2। তো A1 ইজ গ্রেটার দেন A2, চোখে দেখেই বুঝতে পারছি। এবার যদি আমি জিজ্ঞেস করি, বলো তো কার রোধ বেশি হবে? এইটার ধরলাম R1 রোধ, এটা R2 রোধ, কার রোধ বেশি হবে? R1টা বেশি হবে, A1 এর বেশি হবে। না, R1টা কম হবে, R2টা বেশি হবে। কেন বলো তো R2টা বেশি হবে? R1টা কম হবে, R2টা বেশি হবে, কেন বলো তো? তো ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ আমি একটা উদাহরণ দিচ্ছি, সহজেই বুঝে যাবে। ধরো একটা সরু সিনেমা হল থেকে বেরোচ্ছ, সিনেমা হল থেকে বেরানোর সময় যে সিনেমা হল থেকে বেরোচ্ছ সেই সিনেমা হলের দরজাটা ছোট, তাহলে ধাক্কা বেশি হবে। যদি ওই দরজাটাই অনেক বড় হতো তাহলে ধাক্কাটা কি হতো? কম হতো। তো এখানেও যে ইলেকট্রনগুলো যাচ্ছে, সেই ইলেকট্রনগুলো যদি অনেকটা স্পেস দিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে অনেক সহজে যেতে পারবে, অনেকটা ফ্রিলি যেতে পারবে, ধাক্কার পরিমাণ কম হবে। যদি খুব সরু জায়গার মধ্যে দিয়ে যেতে চায় তাহলে কি ধাক্কা বেশি হবে? তাহলে এক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে রোধের মান বেশি হয়ে যাবে। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ স্যার। তাহলে এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে রোধের মান যদি দৈর্ঘ্য এক রেখে দাও, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়, তাই না? তাহলে যখন দৈর্ঘ্যকে তুমি ধ্রুবক রাখো তখন আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, আর যদি এটাকে কনস্ট্যান্ট করো তাহলে দৈর্ঘ্যের সঙ্গে আবার সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই দুটোর ওপরই ডিপেন্ড করে।
তাহলে আমি ফাইনালি এটা বুঝলাম যে রোধের মান কপারের জন্য একই হবে, এই কথাটা বলাটা ঠিক হয়নি। অ্যাকচুয়ালি বলা উচিত ছিল একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের একটা কপার তারের রোধ নির্দিষ্ট, এটা বললে ঠিক আছে। বাট কপারের জন্য রোধ নির্দিষ্ট না, এই কথাটা ঠিক নয়। তাহলে আমি যদি ফাইনালি লিখি আর ইজ প্রপোর্শনাল টু, দুটোকে এক করে লিখছি, এল বাই এ হবে। এটার কেন লিখলাম বলো তো, বলে দিচ্ছি পাশে, যে এল এবং এ দুটোই যখন চেঞ্জ করে, যখন ভেরিয়েবল, তখন আমি এটা লিখতে পারি। তাহলে এই সমানুপাতিক চিহ্নটাকে সরিয়ে দিলে একটা ধ্রুবক আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, এবং এই ধ্রুবকটাকে বলা হয় রোধাঙ্ক। এটা মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে, মানে কপারের জন্য এই রোধাঙ্কের মান ধ্রুবক, এই রোধাঙ্কের মান কনস্ট্যান্ট। গোল্ডের জন্য এই রোধাঙ্কের মান কনস্ট্যান্ট, সেটা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইসবের উপর ডিপেন্ড করে না, ওটা কনস্ট্যান্ট। কিন্তু আর এর মান সেটা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর ওপর ডিপেন্ড করে। তাহলে এই রোধাঙ্ক মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে, কার ওপর? মেটেরিয়ালটার ওপর ডিপেন্ড করে, মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে। তাহলে এই রোধাঙ্ক একক কি হবে? রোধাঙ্ককে ইংলিশে বলা হয় রেজিস্টিভিটি, যেটা এখানে বলা আছে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি। তাহলে এই রেজিস্টিভিটি মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে। আচ্ছা, এই রেজিস্টিভিটির ইউনিট কি? রো ইকুয়ালস টু আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। তাহলে এখান থেকে আমরা ইউনিট বার করে ফেলতে পারি। চলো ইউনিট বার করি। আর এর ইউনিট কি আমি বলেছিলাম? ওহম। এর ইউনিট কি হবে? এ মানে তো ক্ষেত্রফল। যদি আমি এসআই পদ্ধতিতে করি, ইউনিট বার করি, তাহলে এর ইউনিট কি হবে? মিটার স্কোয়ার। দৈর্ঘ্যের ইউনিট কি হবে? মিটার। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই মিটারের সঙ্গে এই স্কোয়ারটা কেটে গেল। তাহলে ফাইনালি যে ইউনিটটা হলো সেই ইউনিটটা কত? ওহম মিটার। তাহলে এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি হয়? ওহম মিটার। যদি বলি সিজিএস পদ্ধতিতে, তাহলে একক কি হবে? ওহম সেন্টিমিটার। তখন তুমি বলবে যে স্যার আপনি ওহমটা চেঞ্জ করলেন না কেন সিজিএসে? দেখো, ওহম এককটা, রোধের একক ওহম, সেটা সিজিএস এবং এসআই দুটোতেই ইউজ করা হয়। ঠিক একই রকমভাবে অ্যাম্পিয়ারটাকেও না সিজিএস এবং এসআই দুটোতেই ইউজ করা হয়, কারণ ওটাই বেশি ব্যবহার করা হয়, লোকে ভালো বোঝে। বোঝা গেল? ওর জন্য ওহমটা চেঞ্জ করে না, বাট মিটারটা চেঞ্জ করে সেন্টিমিটার করা হলো। তাহলে এটা হলো রোধাঙ্ক। ওকে, তো একদম একটু কিছুক্ষণ আগেই আমি একটা জিনিস বলছিলাম, পরিবাহিতাঙ্ক। কে কে সম্পর্কে বলছিলাম, মনে আছে তো? কে কে মানে আমরা জানি 1/r হয়, রোধের অপোজিট। আর রোধ মানে তো এটা। তাহলে আমি ফর্মুলাটাকে যদি বসাই, তাহলে কি হচ্ছে? রো তলায় থাকছে, 1/l, এরকমভাবে আসছে ব্যাপারটা। তো এটাকে আমি যদি ফাইনালি লিখি 1/ρ a/l, সেটা ইকুয়ালস টু এই পরিবাহিতার এটা বেরোচ্ছে। বোঝা যাচ্ছে তো? রোধের জায়গায় যদি পরিবাহিতা ফর্মুলাটা লিখি, সেটা হচ্ছে এটা। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার এই যে 1/ρ, রো মানে রোধাঙ্ক, তাহলে এই 1/ρ মানে কি? তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো 1/ρ মানে কি হবে। রোধাঙ্কের অপোজিট কি হবে বলো? 1/ρ পরিবাহিতাঙ্ক। রাইট, পরিবাহী, রাইট, এটাকে বলা হবে কন্ডাক্টিভিটি। সরি, 1/σ লেখা হয়ে গেছে, এটা 1/ρ হবে। তাহলে এই 1/ρ এটাকে বলা হবে পরিবাহিতাঙ্ক। ইংলিশে কি বললে? কন্ডাক্টিভিটি। এবং এটাকে যে সিম্বল দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে সিগমা। তাহলে সিগমা ইকুয়ালস টু 1/ρ। এই সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটির সিম্বল, আর রো হচ্ছে রেজিস্টিভিটির সিম্বল। তাহলে আমি যদি বলি রো এর তো একক জেনে গেছি, ওহম সেন্টিমিটার বা ওহম মিটার, তাহলে কন্ডাক্টিভিটির মানে সিগমার একক কি হবে? চলো বার করা যাক।
মো মিটার ইনভার্স। আচ্ছা, মোটা কি করে বললে একটু আগেই দেখেছিলে তাই না? তাহলে আমি যদি সেটার থেকে বলি সিগমা ইকুয়ালস টু 1/ρ যেহেতু, তাহলে 1/ওহম মিটার, এটা এসআইতে। আর 1/ওহম মানে কি? মো। আর মিটারটা নিচে রাখলাম, তাহলে মো বাই মিটার, বা কেউ বলতে পারে মো মিটার ইনভার্স। যদি বলি সিজিএস এ তাহলে কি হবে? অন্য কেউ অ্যান্সার দাও। সিজিএস এ যদি বলি তাহলে কি হবে? মো সেন্টিমিটার ইনভার্স। ক্লিয়ার হলো? এই হয়ে গেল রেজিস্টিভিটি, এই হয়ে গেল কন্ডাক্টিভিটি। এবার আমি বলবো ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ারকে নিয়ে। তাহলে আমরা রেস্ট অফ দ্য পার্ট বুঝে গেছি সমস্ত কিছু, বাকি রয়েছে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার, সেটা নিয়ে বলবো। ওকে, ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার কি জিনিস? তো রোধকে একটু আগে যে আমরা ছবি দিয়ে এঁকেছিলাম তখন এই ব্যাটারির সিম্বল, এই তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে বুঝেছিলাম। তো এখানে এই তারের রোধও হয় একটা, দেখলাম ফর্মুলা পেলাম ভি ইকুয়ালস টু আই আর। এখন এই রোধটা, এই তারের রোধটা কিভাবে আঁকবো? পুরো তার জুড়েই তো আছে রোধটা, তাহলে এটাকে একটা আঁকার প্রসিডিওর আছে। প্রসিডিওরটা দেখে নিই। প্রসিডিওরটা হচ্ছে এই পুরো তারের রোধটাকে কল্পনা করব এই ছোট্ট জায়গায় আছে, এই জিগজ্যাগ জায়গাটায় আছে, আর বাকি যে তারটা আঁকছি সেই তারের কোনো রোধ নেই। এই কথাটা যেন মাথায় থাকে। অনেকে এই জায়গাটায় ভুল করে ফেলে, ভাবে যে এই বাকি অংশেরও রোধ আছে। না, বাকি অংশের কোনো রোধ নেই, শুধুমাত্র এই জায়গায় রোধ আছে ধরে নেওয়া হচ্ছে। আসলে পুরো তারই রোধ আছে, কিন্তু এইভাবে তার আঁকলে আসলে তার যে বোঝাতে চাইছি সেটা বোঝা যায় না। তার জন্য আমি এরমভাবে পুরো তারের রোধকে এক জায়গায় এঁকে এভাবে আঁকলাম, এবং এখানে একটা ব্যাটারি আঁকলাম। তাহলে এই ব্যাটারির ভোল্টেজ ভি এবং এই আর এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে ভি ইকুয়ালস টু আই আর, এই ফর্মুলা মেনে কাজ করবে। ঠিক আছে, এই হয়ে গেল ওহমস ল এর ব্যাপারটা ছিল। তো এবার যদি এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, মানে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাহলে কিছুক্ষণ পর এই রোধটা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। রেজিস্ট্যান্স বাধা দেবে ইলেকট্রনকে মোশনে, ফলে কিছুক্ষণ পরও গরম হয়ে যাবে। আর গরম যদি হয় তাহলে কি হবে? সেটা তাপ শক্তি আকারে বাইরে শক্তি বিকিরণ করা শুরু করবে, যেটা হিটারের ক্ষেত্রে হয়। এখন এই যে শক্তিটা বিকিরণ করছে, সেই শক্তিটা পাচ্ছে কোথা থেকে? এই ব্যাটারি থেকে পাচ্ছে। তাহলে ব্যাটারির যে তড়িৎ শক্তি, সেই তড়িৎ শক্তিটাকে নিয়ে এই রোধ তাপ শক্তি উৎপন্ন করছে। এখন তুমি বলবে যে স্যার এই সব রোধ তার সবার কাজ কি এই তাপ শক্তি উৎপন্ন করা? না, কিছু তারকে তৈরি করা হয় তাপ শক্তি উৎপন্ন করার জন্য। মানে আমি ধরো বলছি হিটারের তার, হিটারের ক্ষেত্রে নাইক্রোম তার ইউজ করা হয়। নাইক্রোম তারের মধ্যে কি থাকে জানো? সীসা থাকে, টিন থাকে। সীসা 75%, টিন 25%, এরকম একটা রেশিওতে একটা তার তৈরি করা হয়, নাইক্রোম তার। এই তারের কি বেশি জানো? এই রোটা খুব বেশি। রো মানে কি বলেছিলাম? রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। এই রোধাঙ্কটা যেহেতু বেশি হয়, তাই আরটা অটোমেটিক্যালি বেশি হয়ে যায়। খেয়াল করে দেখবে হিটারের তার বেশ লম্বা হয়, পেঁচানো 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 হয়ে অনেক লম্বা হয়। কেন লম্বা হয়? কারণ আমরা জেনেছিলাম যে আর ইজ প্রপোর্শনাল টু এল। এল যত বড় হবে আর তত বেশি হবে। আবার নাইক্রোমের তার ইউজ করার মাধ্যমে তার রোকেও বাড়িয়ে দিয়েছে, মানে আর আরও বেশি হয়ে যাবে। ফলে আর যদি বেশি হয়, বাধা যদি বেশি হয়ে যায়, তাহলে তাপও বেশি উৎপন্ন হবে। তার মানে ওই নাইক্রোম তার দিয়ে হিটারের মধ্যে যে কয়েলটা তৈরি করা আছে তার উদ্দেশ্যই হলো তাপ উৎপন্ন করা। কিন্তু আমাদের ঘরে ওয়্যারিংয়ের জন্য যে তার ইউজ করা হয় সেটা নাইক্রোম তার নয়, সেটা তামার তার। কেন? কারণ ওর কাজ তাপ উৎপন্ন করা নয়, ওর কাজ তড়িৎ প্রবাহ করা, শুধু তাপ উৎপন্ন করা নয়। কিন্তু খেয়াল করে দেখো আরেকটা জায়গায় সরু তার ইউজ করা হয়, যেটাকে বলা হয় ফিউজ তার। হ্যাঁ, ফিউজ তার যেটা ইউজ করা হয় সেটার কাজ কিন্তু বেশি প্রবাহ হলে পুড়ে গিয়ে সার্কিটটাকে আলাদা করে দেওয়া। মানে ধরো এই একটা সার্কিট, এই সার্কিটটাকে ক্লোজ সার্কিট বলা হয়।
কেন না এই সার্কিটটা ক্লোজড আছে, তার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে। যদি এখানে একটা সুইচ দিয়ে দিই, এখানে একটা সুইচ যুক্ত করে দিই এবং সুইচটা এরকম থাকে, তার মানে এটা ওপেন লুপে আছে, ওপেন সার্কিট, মানে সার্কিটের মধ্যে দিয়ে এখন কারেন্ট ফ্লো হবে না। কিন্তু যেই এই সুইচটাকে ক্লোজ করে দেবো, সঙ্গে সঙ্গে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এবার ধরো এই সার্কিটের মধ্যে এই জায়গাটায় আমি একটা ফিউজ যুক্ত করে দিলাম, ফিউজ যুক্ত করে দিলাম এরকম ভাবে। ফিউজের কাজ কি বললাম? ফিউজের কাজ হচ্ছে যদি সার্কিটে অতিরিক্ত তড়িৎ প্রবাহ হয়, তাহলে সেই অতিরিক্ত প্রবাহ জন্য যাতে এই বাকি তার পুড়ে নষ্ট না হয়, বাকি তারটা পুড়ে নষ্ট না হয়, তাই ও নিজে পুড়ে গিয়ে নিজের কুরবানি দেয়, নিজেকে পুড়িয়ে ও সার্কিটটাকে বাঁচিয়ে যায়। এই হচ্ছে ফিউজ তারের কাজ। তাহলে বুঝতে পারছো এই ফিউজ তারটা কেমন হতে হবে? একটু ভেবে তোমরাই অ্যান্সার দাও তো, এই ফিউজ তার কেমন হওয়া উচিত? উচ্চ গলনাঙ্ক আর আচ্ছা, নিম্ন গলনাঙ্ক হবে। নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধাঙ্ক। আচ্ছা, এটা কেন বললে বলো? আমি তো জানি তোমরা বইয়ের ভাষা বললে, কিন্তু কেন বললে? কারণটা একটু বোঝাও। তাড়াতাড়ি যেন বলে, তার রোধাঙ্ক বেশি হলে টেম্পারেচার মানে টেম্পারেচার হবে, যার ফলে তাড়াতাড়ি গলে যাবে। রোধাঙ্ক বেশি হলে কে বেশি হবে? রোধাঙ্ক বেশি হলে কে? হ্যাঁ, আর বেশি হবে, রোদ বেশি হবে। আর বেশি হবে, আর বেশি হলে তাপ বেশি হবে। বেশ, আর আরেকটা জিনিস বললে নিম্ন গলনাঙ্ক। গলনাঙ্ক নিম্ন হওয়ার মানে কি? মানে অল্প তাপমাত্রাতেই ও পুড়ে যাবে। এরকম একটা তার ইউজ করলে যার রোধাঙ্ক হাই কিন্তু তার গলনাঙ্কও হাই, তার ফলে ওর মধ্যে প্রচুর তাপ উৎপন্ন হলো কিন্তু গললো না। তার ফলে কি হবে? বাকি সার্কিটটা যেটা বাঁচানোর কথা সে তো বাঁচালো না, বাকি সার্কিটও পুড়ে গেল। তাই নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধাঙ্ক এটা হতে হয়। ঠিক আছে, তাহলে ফিউজ তার আমরা বুঝলাম। এবার আমরা বুঝবো যে এই যে তাপ উৎপন্ন হয়, বারবার করে আমি বলছি রোধের জন্য, এই তাপ কতটা। তো তার জন্য আমি এই পার্টটাকে মুছে দিচ্ছি, এই সার্কিটটা হলেই হবে। এখন এই সার্কিটে আমি রেজিস্ট্যান্সটাকে আগে ফার্স্ট ড্র করে নিই। এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, যার ভ্যালু হচ্ছে আর। তাহলে ভি ইকুয়ালস টু আই আর, মেনে কারেন্ট ফ্লো হচ্ছে। বেশ, ঠিক আছে। কত পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা ফর্মুলা একটা আছে, সেটা হচ্ছে এইচ ইজ প্রপোর্শনাল টু বা এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে। এই একটা ফর্মুলা, এটাকে বলা হয় জুলের সূত্র। এবার কি করে হলো, এই সূত্রটা আসলো কি করে, সেটা সম্পর্কে ঠিকঠাকভাবে অনেকেরই জানা নেই। এই ফর্মুলাটা হয়তো অনেকেরই জানা আছে, তাকে সেটা দেখি। তো দেখো, একটা জিনিস মনে রাখবে যে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, এই একটা ফর্মুলা আছে ইলেকট্রিক চার্জকে মুভ করার জন্য যে পরিমাণ কৃতকার্য করতে হয় তার একটা ফর্মুলা। ব্যাপারটা এবার একটু বোঝাই। তো ধরলাম এরকম একটা চার্জ আছে, ধরো এটা স্মল কিউ বললাম, এরকম একটা চার্জ আছে। এবার এই চার্জের চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এবার এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ধরলাম এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে যেটার ভ্যালু হচ্ছে ভি। এবার তুমি কি করলে, একটা চার্জ ক্যাপিটাল কিউকে, প্লাস ক্যাপিটাল কিউ ধরলাম, প্লাস ক্যাপিটাল কিউ চার্জকে তুমি এই পয়েন্ট থেকে, 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টের দিকে নিয়ে আসতে চাইছো। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে এইভাবে নিয়ে আসতে চাইছো। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তো, যে পরিমাণ কাজ করতে হবে তার পরিমাণ, সেটাই হলো ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। এখন খেয়াল করে দেখো, এই পরিবাহী তারের মধ্যে একটা বিভব পার্থক্য থাকে তো, এই তারের দু প্রান্তে একটা বিভব পার্থক্য থাকে যেটা এর সঙ্গে সমান, ভি ভোল্টেজের সঙ্গে সমান। এবং চার্জগুলোকে এই বিভব পার্থক্যের মধ্যে দিয়েই যেতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে। তাহলে সেখানেও একটা কৃতকার্য করতে হয়। এবার সেই কৃতকার্যটা কে করে? ব্যাটারি করে, ব্যাটারি ঠেলা দেয়। তাহলে কৃতকার্যটা এইভাবে করে, তাহলে ওর জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। এবার দেখো কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি, এই ফর্মুলা লিখতে পারি।
কেন? একদম শুরুতেই আমি বলেছি I ইকুয়ালস টু কিউ বাই টি, এই ফর্মুলা। তাহলে কিউ এর জায়গায় I ইন্টু টি লিখতে পারি। আবার V ইকুয়ালস টু I ইন্টু আর, এই ফর্মুলাটাও আমরা শিখেছি ওহমস ল থেকে। তাহলে ফাইনালি ফর্মুলাটা কি হলো? I স্কোয়ার আর টি, ফর্মুলাটা বেরোলো। এবার এই সূত্রটাকেই আমরা অ্যাপ্লাই করব জুলের সূত্রতে। জুল কি বলেছে? জুল বলেছে যে কোনো তড়িৎ প্রবাহের তার, একটা তার বা কোনো তড়িৎবাহী যন্ত্র, কোনো ইলেকট্রিক্যাল সার্কিট, যার প্রধান কাজ হলো তাপ উৎপন্ন করা। একটা দুটো উদাহরণ বলো দেখি, এরকম একটা যন্ত্র যাদের কাজ হলো তাপ উৎপন্ন করা। কি হলো? কোনো উত্তর নেই? হিটার আছে। আর কোনো? হিটারটা তো জানি, আর দু একটা উদাহরণ দাও। তাপ উৎপন্ন করা। হ্যাঁ, কি? স্যার হেয়ার ড্রায়ার। আচ্ছা, আয়রন, হেয়ার ড্রায়ার, ঠিক। এই সমস্ত সার্কিটের প্রধান কাজ হলো তাপ উৎপন্ন করা, মানে 100% ইলেকট্রিক্যাল এনার্জিটাকে চেষ্টা করে 100% হিট এনার্জিতে ট্রান্সফার করে দেওয়া। আর বাকি যন্ত্রগুলোর 100% ইলেকট্রিক্যাল এনার্জি থেকে অন্য কিছু এনার্জি তৈরি করছে, আর খুব অল্প পার্সেন্ট, ধরলাম 20% তাপ শক্তি আকারে উৎপন্ন করছে। যেমন ধরো বাল্বের কাজ লাইট উৎপন্ন করা। সে 100% ইলেকট্রিক্যাল এনার্জি থেকে না 80% বা 90% এনার্জি খরচ করছে লাইট উৎপন্নের জন্য, আর বাকি 20% তাপ উৎপন্ন করছে। তাহলে ওই 20%-এর জন্য কিন্তু জুলের সূত্র অ্যাপ্লাই করতে পারবে। আর তার জন্যই আমি সহজে বোঝানোর জন্য আমি বলছি যে যন্ত্রগুলো কমপ্লিটলি ইলেকট্রিক্যাল এনার্জিকে হিট এনার্জিতে ট্রান্সফার করছে, তাদের কথা যদি আমি শুধু বলি, তাহলে তারা কমপ্লিটলি যেহেতু ট্রান্সফার করছে হিসাবে সুবিধা হবে, তখন আর এই ফ্র্যাকশন ট্যাকশন নিয়ে ভাবতে হবে না। তাদের ক্ষেত্রে এইচ উৎপন্ন তাপ এটা কৃতকার্য, এই যে তড়িৎ প্রবাহের জন্য যে কৃতকার্য হলো, সেই কৃতকার্যের সঙ্গে সমানুপাতিক। ওকে, কৃতকার্যের সঙ্গে সমানুপাতিক। এবং এটাকে W ইকুয়ালস টু JH এই ফর্মুলা দিয়ে লেখা হয়। এটা হচ্ছে জুলস কনস্ট্যান্ট, জুলের ধ্রুবক। এবার দেখো, এই ডাব্লুটা আমি অলরেডি লিখে দিয়েছি I স্কোয়ার আর টি। তাহলে এই ফর্মুলাটা চলে আসছে না? ডাব্লুর জায়গায় এটা বসিয়ে দাও, I স্কোয়ার আর টি হবে। তাহলে H ইকুয়ালস টু I স্কোয়ার আর টি বাই জে, এই ফর্মুলাটা আসছে। কি করে আসলো বুঝতে পারলে? অ্যাকচুয়াল ফর্মুলাটা কি? অ্যাকচুয়াল জুলের সূত্রটা হচ্ছে এটা, যে কোনো যন্ত্র, কোনো তড়িৎবাহী যন্ত্র, সেটা যে পরিমাণ কৃতকার্যকে তাপ শক্তিতে রূপান্তরিত করছে সেটা পরস্পর সমানুপাতিক। যদি আমি এমন কোনো যন্ত্র নিই যার প্রধান কাজ তড়িৎ শক্তিকে তাপ শক্তি উৎপন্ন করা, তাহলে সেক্ষেত্রে এরকম ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করা যায়, না হলে ফ্র্যাকশন করে হিসাব করতে হয়, তারপর অ্যাপ্লাই করতে হয়। এবং সেই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটা জুল কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন এই জুল কনস্ট্যান্ট এটা দিয়ে আমি যদি ফাইনালি ইকুয়েশনে যাই, তাহলে ফর্মুলাটা হয়ে যায় H ইকুয়ালস টু I স্কোয়ার আর টি বাই জে। তাহলে এরকম একটা তার, যার রোধ R, যার মধ্যে দিয়ে I কারেন্ট প্রবাহিত হচ্ছে, যার দু প্রান্তে V বিভব প্রভেদ কাজ করছে, এবং এই R রোধের মধ্যে দিয়ে যদি T সময় ধরে কারেন্ট যায়, তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? আমি ধরে নিচ্ছি এই যন্ত্রটা, এই ইলেকট্রিক্যাল যন্ত্রটা পুরোটাই 100%ই তাপ শক্তি উৎপন্ন করছে। তাহলে কত তাপ উৎপন্ন হবে? H ইকুয়ালস টু I স্কোয়ার আর টি বাই জে, এই পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করবে। তাহলে এর একক কি হবে? এর একককে বলা হয় জুল। বিজ্ঞানী জুলের নাম অনুসারী এটা জুল ইউনিট ইউজ করা হয়, এটা এবং ক্যাপিটাল জে দিয়ে লেখা হয়। ঠিক আছে, উৎপন্ন তাপ সেটা এত জুল উৎপন্ন হয়, যেহেতু এটা শক্তি। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? এবার আমরা জানবো, এনার্জি বুঝলাম, ইলেকট্রিক্যাল এনার্জি। এবার আমরা জানবো যে ইলেকট্রিক্যাল পাওয়ারের ব্যাপারটা। তো আমি পাওয়ারটা বলার আগে এই হিট এনার্জির থেকে আরেকটা ফর্মুলা বলি। দেখো,
তোমাদেরকে আমি একদম শুরুতেই একটা কথা বলছিলাম, যেটা বলতে বাকি রয়ে গেছে, সেটা একটু বলে নিই। এইখানে দুটো সার্কিট আঁকছি, ঠিক আছে, দুটো সার্কিট এরকম, এখানে দুটো রেজিস্ট্যান্স আছে। এবার আমি ধরো এখানে 5 ভোল্ট অ্যাপ্লাই করেছি, এখানে রেজিস্ট্যান্স আছে 10 ওহম, এখানে 5 ওহম আছে, এখানে ধরো 5 ওহম, দুটো রেজিস্ট্যান্স আছে, এখানে 5 ভোল্ট। এবার আমি বলেছিলাম যে ওহমের সূত্র দুরকমভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। তো ভি ইকুয়ালস টু আই আর, এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করা হয় বলো তো? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয় তখনই যখন কোনো রোধের অ্যাক্রসে ভোল্টেজ জানতে চাওয়া হয়। যেমন ধরো এই সার্কিটের মধ্যে দিয়ে আমি ধরো বললাম যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই সার্কিটের মধ্যে দিয়ে, এই ভোল্টেজটাকে একটু চেঞ্জ করে দিই, নাহলে মানে উল্টো হয়ে যাবে। তাহলে এবার বললাম যে বলো তো এই 5 ওহমের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ পড়বে? তখন তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে? তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, এবং ফর্মুলা অ্যাপ্লাই করে বলবে কি 5 কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে এই 2 কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম, তাহলে 10 ভোল্ট এর অ্যাক্রসে পড়ছে, ঠিক আছে। এবার যদি আমি বলি যে এখানে এই সার্কিটে কারেন্ট কত সেটা বার করো, তখন তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে? তখন কিন্তু তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করো না, খেয়াল করে দেখো, এক্ষেত্রে তোমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করো সেটা আই ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, ভি বাই আর, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। অ্যাকচুয়ালি তার মানে কি তুমি এটা অ্যাপ্লাই করো, এবং এটাই ওহমের সূত্র। তার মানে এই সার্কিটে কারেন্ট কত ভোল্টেজ থেকে যখন বার করতে চাও তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করো, অর্থাৎ এখানে ভোল্টেজ হচ্ছে 5, কারেন্ট হচ্ছে, এই রেজিস্ট্যান্স হচ্ছে 10, তাহলে 1/2 দ্যাট ইজ 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এক্ষেত্রে সার্কিটে কারেন্ট 0.5 অ্যাম্পিয়ার, এটা যেটা বার করলে সেটা তুমি অ্যাকচুয়ালি ওহমস ল থেকে বার করলে, আর এইটা থেকে এটা যখন ইউজ করলে তখন তুমি অলরেডি কারেন্ট জানো, তার থেকে তুমি সার্কিটের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বার করতে চাইছো। এটার কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই এটা বলার ছিল। এবার আমরা এনার্জি থেকে পাওয়ারের যে ফর্মুলা সেটা দেখব। তাহলে এনার্জির একটা ফর্মুলা পেলাম I²RT/J। এখন এখানে I²RT এই ফর্মুলাটাকে নিয়ে আমি এখন হিসাব করছি, I²RT। তাহলে এখানে এই যে শক্তিটা, যদি পাওয়ার বার করি, পাওয়ার মানে কি? ক্ষমতা। ক্ষমতা মানে কার্য বাই সময়, মানে প্রতি একক সময়ে কোনো যন্ত্র যে কাজ করে তাকে তার ক্ষমতা বলা হয়। যেমন ধরো একটা এরকম একটা মোটর আছে, এই মোটরটা 10 ঘন্টা ধরে কাজ করলো, কাজ করে 1000 জুল শক্তি খরচ করলো, তাহলে এ পাওয়ার কত বলবো আমরা বলো তো? 1000 ডিভাইডেড বাই, না এই জায়গাটায় একটু পার্থক্য আছে, 100 ওয়াট নয়, এটা 1000 জুল ডিভাইডেড বাই ঘন্টাটাকে সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। তাহলে এটাকে 10 ইন্টু সেকেন্ডে, ঘন্টাকে সেকেন্ডে ট্রান্সফার করলে 3600 সেকেন্ড, তাহলে এইটা হবে। তাহলে এবার ক্যালকুলেশন যদি করি আমি, 3টে শূন্য কাটছি এখানে, তাহলে 1/36 জুল পার সেকেন্ড। তাহলে পাওয়ার মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ কৃতকার্য করে, বা প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ শক্তি ব্যয় করে, ঠিক আছে? 1 সেকেন্ডে, টাইমের ইউনিটটা কিন্তু সেকেন্ড। তাহলে এক্ষেত্রে এই ফর্মুলা থেকে আমরা কি পাই? পাওয়ারের ফর্মুলা কি পাই? I²R। তাহলে কোনো তড়িৎ যন্ত্র, এই একটা ইলেকট্রিক্যাল সার্কিট, এই সার্কিটের মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে, এর রেজিস্ট্যান্স R, তাহলে এর পাওয়ার কত হবে? এর পাওয়ার হবে I²R। মানে প্রতি 1 সেকেন্ডে ও কত শক্তি ব্যয় করবে সেটা হচ্ছে I²R। আচ্ছা, পাওয়ারের ইউনিট কি হয়? একটু আগে তোমরা অবশ্য বললে ওয়াট, এসআই ইউনিট হয় ওয়াট।
এই ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, 1 ওয়াট মানে 1 জুল পার সেকেন্ড। ঠিক আছে, এছাড়াও ক্ষমতার আরও বেশ কিছু একক আছে যেটা সম্পর্কে আমি বলবো, তার আগে এই ফর্মুলাটারও অনেকগুলো রূপ আছে, সেগুলো আগে একটু জেনে নিই। তাহলে পাওয়ারের ফর্মুলা পেলাম P ইকুয়ালস টু আই স্কোয়ার আর। দেখো আর কি কি ফর্মুলা হতে পারে, আরেকটা ফর্মুলা হতে পারে যেমন আই স্কোয়ার আর, হ্যাঁ আই ইন্টু আর করতে পারি এরকম, তাহলে আই ইন্টু ভি এটা হতে পারে। আবার এটাকে আমি আই এর জায়গায় ভি ভি আই ইকুয়ালস টু আমরা জানি ভি বাই আর, তাহলে এখান থেকে পাচ্ছি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, তাহলে ভি স্কোয়ার বাই আর। তাহলে আই স্কোয়ার আরও পাচ্ছি, ভি স্কোয়ার বাই আরও পাচ্ছি, আবার আই ভিও পাচ্ছি। এবার এতগুলো ফর্মুলা কেন শেখাচ্ছেন স্যার, কি প্রয়োজন আছে জানার? বিভিন্ন রকম ঘটনা দিতে পারে। ধরো এরকম একটা সার্কিট দিলাম, এই সার্কিটের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এর রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম। যদি প্রশ্ন করে এর পাওয়ার কত, তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? এই ফর্মুলা P ইকুয়ালস টু আই স্কোয়ার আর। এবার আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ধরো এরকম একটা রেজিস্ট্যান্স বলে দিয়েছে, রেজিস্ট্যান্সের ভ্যালু 5 ওহম, এর অ্যাক্রসে ধরো 10 ভোল্ট কাজ করছে। তাহলে তুমি কি এই আই স্কোয়ার আর দিয়ে করতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু তার জন্য আগে প্রথমে আই ক্যালকুলেট করতে হবে, তারপর তুমি করবে। তার জায়গায় যদি তুমি এক স্টেপে করতে চাও তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে? ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলা। আর এই ফর্মুলা বুঝতেই পারছি কোনো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু বলেনি, এরকম একটা সার্কিট যেখানে ভোল্টেজ বলে দিয়েছে, কারেন্টও বলে দিয়েছে, তাহলে এর পাওয়ার কত সেটা বলা যায়। ক্লিয়ার হচ্ছে? ভোল্টেজ আর অ্যাম্পিয়ার বলে দিয়েছে, সেখান থেকে আমরা পাওয়ার বার করে ফেলতে পারি। ঠিক আছে, দেখবে ইউপিএস এর গায়ে লেখা থাকে, দেখেছো এরকম? খেয়াল করে দেখেছো ইউপিএস এর গায়ে লেখা থাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলোর মানে হচ্ছে কি বুঝতে পারছো আশা করছি এখন। তাহলে এই যে পাওয়ারের ব্যাপারটা বোঝালাম, এবার আমি যে ইউনিটগুলোর কথা বলবো বলছিলাম, ইউনিটগুলো, তাহলে পাওয়ারের একটা ইউনিট হয় ওয়াট, যার মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড। কিন্তু যে ইউনিটগুলো খুব ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে একটা হচ্ছে কিলো ওয়াট। ঠিক আছে, আরেকটা ইউনিট হয় হর্স পাওয়ার, এটা আবার পাম্পের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে কিলো ওয়াট মানে কি সেটা একটু দেখে নিই। কিলো ওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। তাহলে যদি কেউ বলে 1 কিলো ওয়াট, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1000 ওয়াট, বা ঘুরিয়ে বললে 1000 জুল পার সেকেন্ড। ঠিক আছে, 1000 জুল পার সেকেন্ড। ঠিক একই রকমভাবে যদি 1 হর্স পাওয়ার বলা হয়, আমাদের বাড়িতে অনেক সময় যে মোটর আছে সেগুলো 2 হর্স পাওয়ার, 1.5 হর্স পাওয়ারের, পাম্পে জল তোলার জন্য। তো 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট, 746 ওয়াট। মনে থাকবে এই দুটো একক কিন্তু খুব ইম্পর্টেন্ট একক। এবার বলি এইগুলো ছাড়াও আরেকটা ইউনিট খুব ইউজ করা হয় ইলেকট্রিসিটি মেজারমেন্টের জন্য। আর তোমাদেরকে বলে রাখি এই সমস্ত টপিকের ওপর অলরেডি ইউটিউবে আমার ভিডিও আছে, যার লিঙ্ক আমি অবশ্যই গ্রুপে শেয়ার করব, তোমরা চাইলেও দেখতে পারো ওগুলো। তোমরা কি দেখেছো এরকম ভিডিও কারেন্ট ইলেকট্রিসিটির ওপর আমার চ্যানেলে এখনো পর্যন্ত দেখেছো? হ্যাঁ, না স্যার দেখা হয়নি। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, তাহলে আমি ওইগুলো শেয়ার করব, দেখো ওখানে সমস্ত চ্যাপ্টারের টপিকগুলোর ওপর আছে। তো এবার আমি বলবো আচ্ছা স্যার। কিলো ওয়াট আওয়ার, এটা একটা নতুন ইউনিট, এটা খুব ব্যবহার করা হয়। এটার মানে কি? এটার মানে হলো 1 কিলো ওয়াটের কোনো যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে তাহলে ও কত শক্তি ব্যয় করবে সেটা জানা যায়। ঠিক বোঝা গেল না? 1 কিলো ওয়াট তো ক্ষমতা, এখানে শক্তি বলছেন কেন? এটা তো পাওয়ার, এটা তো সময়। খেয়াল করে দেখো
আমরা জানি পাওয়ার মানে হচ্ছে W/T বা E/T। তাহলে পাওয়ারের সঙ্গে যখন টাইম গুণ হয়ে যায় তখন কি হয়ে যায়? শক্তি পাওয়া যায়। তার মানে কিলোওয়াট আওয়ার এটা আসলে শক্তিকে নির্দেশ করছে, ক্ষমতাকে নয়। তার জন্যই আমি বলছি 1 কিলোওয়াট ক্ষমতার কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে চললে কি পরিমাণ শক্তি খরচা করবে সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে কত শক্তি খরচা করবে যদি ক্যালকুলেশন করি? 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট। 1000 ওয়াট সেটা কতক্ষণ চলছে? 1 ঘন্টা চলছে। 1000 ওয়াট মানে কত? 1000 জুল পার সেকেন্ড। কতক্ষণ চলছে? 1 ঘন্টা চলছে। 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কাটলো, তাহলে অ্যান্সার কত বেরোলো? 36। 1 2 3 4 5, 5টা শূন্য। তাহলে 1 কিলোওয়াট ক্ষমতার কোনো যন্ত্র, তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে কাজ করলে সে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে 36 লক্ষ জুল তড়িৎ শক্তি থেকে অন্য কোনো শক্তি উৎপন্ন করে বা খরচ করে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো তো? এবার এই 1 কিলোওয়াট আওয়ারকে এর লেখা হয় কিরমভাবে জানো? KWH এরমভাবে লেখে অনেক সময়। এবং এটাকে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকরা তারা আবার বোঝে অন্যভাবে, 1 BOT দিয়ে। ওরা মানে ইলেকট্রিশিয়ান যারা আছে তারা আবার এটাও বোঝে না, তারা যেটা বোঝে সেটা হচ্ছে 1 ইউনিট। আমাদের বাড়িতে ইলেকট্রিক বিল আসে, বলে না যে 1 ইউনিট। আরে ভাই এত খরচা করিস না, অনেক ইউনিট খরচা হয়ে যাচ্ছে, বলে তো। তাহলে যে এই 1 ইউনিট বললো, 1 ইউনিট মানে কি? অ্যাকচুয়ালি মানে হচ্ছে 1 BOT, আর এটার মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, এবং সেটা মানে এটা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? বোঝা গেছে? তাহলে ওভারঅল ইলেকট্রিক্যাল এনার্জি, পাওয়ার, রেজিস্টিভিটি, কারেন্ট, এভরিথিং সম্পর্কে আমি ডিসকাস করে নিলাম। এরপরেও যদি আরও এক্সটেন্ড করে জানতে চাও, ভালো করে আরও বুঝতে চাও, তো তোমরা ওই আমি লিঙ্কগুলো দেবো, বা তোমরা ভিডিওর চ্যানেলেও যদি যাও দেখবে কারেন্ট ইলেকট্রিসিটি বলেই লেখা আছে, বা ক্লাস 9-এর সিলেবাসেও করা আছে, ক্লাস 12-এর সিলেবাসেও আছে। যা হোক, আমি লিঙ্কটা শেয়ার করব, দেখবে ওখানে আরও ইলাবোরেটলি অনেক উদাহরণ দিয়ে বলা আছে। মানে আমি এখানে যা বললাম সেখানে তো অনেক উদাহরণ আনতে পারলাম না, সম্ভব নয় এই অল্প সময়ের মধ্যে। ওখানে অনেক রকম উদাহরণ টানা আছে, তার ফলে কি হবে না, যে কনসেপ্টটা আমি আজকে দিলাম সেটা ক্লিয়ার হয়ে যাবে এক একটা উদাহরণ সম্পর্কে দেখলে। বোঝা গেল? তাহলে আজকে এই পুরো ব্যাপারটা বুঝলে, এরপরে এখান থেকে আমি কোশ্চেন করব নেক্সট ডেতে। সেই কোশ্চেনগুলো আশা করি সবাই অ্যান্সার করবে, কারণ অনেকেই অ্যান্সার করনি। এবং আমি বলে রাখছি যে টাইমে এক্সাম নেব সেটা হচ্ছে রাত 10টার সময়, রবিবার দিন। এবং এই টাইম কারোর জন্যই চেঞ্জ হবে না, কারণ আমি চেঞ্জ করে দেখলাম যে কিছু ছেলে পরীক্ষা তা সত্ত্বেও দিল না। তার মানে চেঞ্জের জন্য যে দিতে পারেনি এটা ঠিক নয়। তাই টাইম চেঞ্জ হবে না। যেরকম প্রথমবার বলেছিলাম রবিবার দিন রাত যেরকম সময় 9টার সময়, রবিবার দিন 9টার সময় আমি কোশ্চেনটা দেব। সেই কোশ্চেনটা পেয়ে তোমরা অ্যান্সার করে আমাকে উইদিন টাইমের মধ্যে জমা করবে। আমি সলিউশন কি ঠিক হলো, কতটা ঠিক হলো দেবো। এবং গত পরীক্ষা তোমরা যেটা দিয়েছো মেকানিক্সের, সবাই খুব ভালো স্কোর করেছো, একটু আধটু ভুল হয়েছে, ওভারঅল ভালো স্কোর করে বুঝেছি যে ব্যাপারটা বুঝেছো কনসেপ্টটা। তো এবার বলো যে তোমাদের আজকের ক্লাসের কিছু বক্তব্য যদি থাকে সেটা বলে নাও তাড়াতাড়ি, তারপর শেষ করবো। কোশ্চেনে একটু ম্যাথ দিলে ভালো হতো। কোশ্চেনে একটু ম্যাথ? নিশ্চয়ই কোশ্চেনে ম্যাথ আমি দিইনি, তার কারণ মেকানিক্সের ওপর ম্যাথ যেই চলে আসে তখন ব্যাপারটা অনেক জটিল হয়ে যায়। এবং আমার মনে হয় যে প্রিলিমিনারি পরীক্ষায় যেরকম টাইপের সিলেবাস দেওয়া আছে তাতে এত গভীরে গিয়ে প্রশ্ন আসবে না, অত গভীরে অঙ্ক আসবে না। ইজি ম্যাথগুলো, আমি ইজি ম্যাথ মেকানিক্সের মধ্যে আসার জায়গা নেই, জানো তো। ইজি ম্যাথ মানে F = ma, V = u - at, এগুলো হচ্ছে ইজি ম্যাথ। এগুলো আমি দিয়েওছি V = u - at-র ওপর। কিন্তু এর থেকে জটিল জায়গা কিন্তু মেকানিক্সে আছে, তাই ম্যাথ যেই আসবে আরও জটিল জায়গায় চলে যাবে। কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটিতে অনেক সহজ ম্যাথ হয়,
তাই কারেন্ট ইলেকট্রিসিটিতে আমি ম্যাথ দিব, কোনো অসুবিধা নেই, এবং এর ওপর ম্যাথ আসে, সহজ সহজ ম্যাথ হয়। তোমাদের প্রিলিমিনারি কোশ্চেন কিন্তু আহামরি জটিল হবে না, হবে কনসেপচুয়াল। আমার যা বিশ্বাস কনসেপচুয়াল মানে ব্যাপারটা সম্পর্কে ধারণা আছে কিনা এটা জানতে চাইবে। আমিও তো পরীক্ষা দিয়েছি, পুলিশের পরীক্ষা দিইনি, আমি তাপবিদ্যুৎ কেন্দ্রের WBPDCL এর পরীক্ষা দিয়েছি, একবার নয় দুবার দিয়েছি, দুবারই পেয়েছি। তারপর চাকরিও করেছি ওই জায়গায়, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি করতাম আমি। এবং আমি এই যে কোশ্চেনগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু ফিজিক্সের একদম বেসিক কোডের ওপর হয়েছিল, এবং আমি যে পোস্টের জন্য দিয়েছিলাম সেগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য। তাহলে ওই সমস্ত লেভেলে গিয়েও কোশ্চেন হচ্ছে কনসেপচুয়াল, এবং সেই হিসাবে আমি বলছি এখানেও তোমাদের মধ্যে হয়তো অনেকে এর আগেও এই পরীক্ষা দিয়েছো, জানি না, দিতেও পারো। তোমরা দেখেছো যে অনেক বেসিক কনসেপচুয়াল জায়গাগুলো জানতে চায়, তাই আমি কনসেপচুয়ালের যদি ম্যাথমেটিক্স থাকে সেগুলোর ওপরই জিজ্ঞেস করব। ঠিক আছে ওকে, আর কিছু প্রশ্ন যদি থাকে বলো। স্যার একটা মানে বেসিক একটা মানে এটা জিজ্ঞাসা করার ছিল স্যার। বেগ থেকে, আচ্ছা আমি এই জায়গার প্রশ্নগুলো বলবো। তোমরা এই ধরো বেগ থেকে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, তোমরা গ্রুপে, এখন তো গ্রুপটা ফিক্সড হয়ে গেল, গ্রুপে অডিও করে পাঠিয়ে দিলে বা ছবি তুলে পাঠিয়ে দিলে আমি অ্যান্সার বলে দেবো। যেরকম সুনিতা একদিন জিজ্ঞেস করছিল আমাকে, কিন্তু ওটা গ্রুপে নয়, ও পার্সোনালি জিজ্ঞেস করছিল প্রশ্ন, তো আমি বলবো গ্রুপে জিজ্ঞেস করো, তাহলে কি হবে না, প্রশ্নটাও সবাই জানতে পারবে, উত্তরটাও সবাই জানতে পারবে। ঠিক আছে, তার জন্য বেগের প্রশ্নটা আজকে করো না। আর হ্যাঁ, না স্যার বেগের থেকে না, এর থেকেই রয়েছে। আচ্ছা বলো আচ্ছা বলো। স্যার ওই আপনি মানে একটা জায়গা আমার একটু প্রথমেই মানে ডাউট ক্লিয়ার হয়নি। হ্যাঁ সেটা হচ্ছে ওই ইলেকট্রনটা তো ধরুন পজিটিভের দিকে যখন আসছে, হ্যাঁ আমরা বলছি ইলেকট্রন মানে আমরা কারেন্ট ফ্লো হচ্ছে নেগেটিভের দিকে। হ্যাঁ, এইটা কেন মানে এটা একটা কনভেনশন, এটা একটা নিয়ম। হ্যাঁ, এই জায়গাটা বলে রাখি, এটা একটা নিয়ম। মানে মানুষ প্রমাণ করতে পারেনি যে ইলেকট্রনের জন্যই তড়িৎ প্রবাহ হচ্ছে, কিন্তু এটা প্রমাণ করতে পেরেছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। সেটা গ্যালভানোমিটার থেকে প্রমাণ করা যায়। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে কারেন্টের অল্প একটা ভ্যালু মার করা আর কারেন্টের ডিরেকশন বুঝিয়ে দেওয়া। তো ধরলাম এরকম একটা গ্যালভানোমিটারকে সার্কিটের মধ্যে রেখে ভোল্টেজ অ্যাপ্লাই করে কারেন্টের ডিরেকশন চেক করে দেখা গেল যে কারেন্টের ডিরেকশন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে, এটা বোঝা গেল। এবার একটু ভেতরে গিয়ে কনসেপ্ট দিয়ে যদি বোঝার চেষ্টা করো, তখন তুমি দেখতে পাচ্ছ যে এই পজিটিভের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ আছে, নেগেটিভের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ আছে। এবার এই তারের মধ্যে কি আছে, ইলেকট্রনও আছে, আবার পরমাণুর যে পজিটিভ ক্রিস্টালটা সেটাও আছে। কে মুভ করতে পারে? ইলেকট্রন মুভ করতে পারে। ইলেকট্রন কোন দিকে মুভ করে? ইলেকট্রন সবসময় পজিটিভের দিকে মুভ করে। তাহলে গ্যালভানোমিটারে দেখাচ্ছে কারেন্ট এদিকে, ইলেকট্রন তো তার অপোজিট দিকে যাচ্ছে। তাই এই নিয়ম ধরে নেওয়া হচ্ছে যে ইলেকট্রনের অপোজিট দিকে কারেন্ট যায়, এবং সেটা কারেন্ট যায় সবসময় উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে। এবার একটা ছেলে বললো যে স্যার আমি মানবো না আপনার কথা। আমি এভাবে বলবো যে পজিটিভ আধানগুলো সেটা উচ্চ বিভব থেকে বেরিয়ে নেগেটিভের দিকে আসছে, তাই কারেন্ট উচ্চ বিভব থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, নিম্ন বিভবের দিকে যাচ্ছে। মানবো আমি এরকম, ভাই মান, কোনো অসুবিধা নেই, কেউ তোকে কিছু বলবে না। এই নিয়মটা, এটা হচ্ছে কনভেনশন, নিয়ম, এটা মেনে চলে সারা পৃথিবী। তুই মানবি কি মানবি না, বা যে মানবে না তার ব্যাপার। ঠিক আছে, প্রমাণ, এটা কোনো ল নয়, এটা একটা নিয়ম। ওকে, আচ্ছা স্যার ঠিক আছে। বেশ, তাহলে এখানে আজকেই শেষ করি, ঠিক আছে তো?